সন্ধ্যার ভায়োলিন লেখিকা বৃষ্টি ইসলাম পর্ব সংখ্যা ১০ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম মাঠের পেছনে নিরিবিলি প্রাঙ্গণে দুপুরের প্রথম প্রহর। রোদের তীব্রতা এখনো মৃদু। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাত্রছাত্রীরা। ভিড়ের মাঝে এক নির্জন বেঞ্চে বসে আছে পারো। ও কয়েকদিন ধরে আসছে না, তাই পারোর ক্লাসে মন বসে না। আজও দ্বিতীয় পিরিয়ড ফাঁকি দিয়েছে সে। অবসর তাকে গ্রাস করেছে। হঠাৎ এক ঝটকায় হাঁচি দিয়ে দেখে টিস্যুতে রক্তের ফোঁটা। বিস্ময়ে ভ্রু কুঁচকে নাকে হাত দিল সে। সত্যিই রক্ত গড়াচ্ছে। অস্বস্তি হলেও গুরুত্ব না দিয়ে আস্তে করে উঠল। গন্তব্য ইংরেজি মিডিয়ামে অনার্স ফাইনাল ইয়ারের ভবন। শুনেছে পুনম টিউশনি ছেড়ে দিয়েছে। তার কাজিন সোহাগীকে পড়াবে না। এ খবর পেয়ে পুনমকে দেখার তীব্র আকাঙ্ক্ষা জেগেছে তার মনে। চতুর্থ তলায় উঠতেই পুনমকে দেখল সে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মগ্ন। নতুন মুখ দেখে সিনিয়রদের ফিসফিসানি শুরু হলো। পারু স্তত করলেও দৃঢ় কণ্ঠে রাখল, শুনছেন পুনম? আড্ডা থামিয়ে সবাই ফিরে তাকালো তার দিকে। পুনমের চোখে বিস্ময় ও বিরক্ত একসাথে। কি ব্যাপার, এখানে চলে এলে? আমার পিছু ছাড়বে না নাকি? বন্ধুরা টিটকারি করে হাসলো। কেউ কেউ পুনমকে ধমক দিল এভাবে কথা বলতে। পারো শীতল কণ্ঠে বলল, কিছু কথা বলার ছিল আপনার সাথে। পুনম বিরক্ত হয়ে বলল, আমার কোনো কথা নেই, দয়া করে পিছু ছাড়ুন। তবে বন্ধুত্বের চারপাশে অনিচ্ছা থাকা সত্ত্বেও পারুকে নিয়ে ভবনের বাইরের ফাঁকা একটা জায়গায় গেল পুনম। বিরক্ত চেপে জিজ্ঞেস করলো, বলুন কি কথা? টিউশনি ছাড়লেন কেন? আর কি করব? আপনার পিছু নেওয়া মানুষদের জন্য কটু কথা আমার শুনতে হয়। আমি ওসব ভয় পাই। পারুর চোখে বিস্ময়তার ছাপ। এত ভয় কেন? আমি তো বন্ধু হওয়ার আবদার চেয়েও করেছিলাম শুধু। অথচ আপনি আমাকে বাড়ির পথ দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন। এটা খুব খারাপ করলেন আপনি পুনম, খুব খারাপ করলেন। পুনম ক্রুদ্ধ হলো। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কাকে পড়াবো আর পড়াবো না তা আমার ইচ্ছা। আপনি বলুন, আপনার আমার পিছু ছাড়বেন কবে? পারু গভীর নিঃশ্বাস নিল। বলল, বন্ধুত্ব ফিরিয়েছেন, তাই আর জুড়ছি না। কিন্তু এবার সরাসরি বলছি, আপনার সঙ্গে প্রেম করতে চাই। পুনমের ভ্রু কুঁচকে গেল। পাগল হয়েছেন? আমাকে সর্বনাশ করতে চান? পারো নির্বিকার হয়ে বলল, যদি তাই ভাবেন তবে তাই। পুনম তিক্ত কণ্ঠে চেঁচালো, এটা কখনো সম্ভব না। আমাদের ধর্ম পরিবারের কিছুই মেনে নেবে না। সমাজ বহিষ্কার করবে, থুতু দেবে। আমি বাবাহীন ছোট বোনের দায়িত্ব সব আমার কাছে। এমন কিছু করবো না যাতে সর্বনাশ হয়। অতঃপর আমার পিছু আর নিবেন না। কথা শেষে পুনম ভিড়ের মাঝে ভিজে গেল। পারো নির্বিকার দাঁড়িয়ে রইল। বুক ভারী হয়ে উঠল তার। যেন ডানাবিহীন বিষণ্ণ পাখি সে। নিজের বিষণ্ণতায় ভরে গেল তার মন। কিভাবে এমন প্রস্তাব দিল সে? আর পুনম কত দৃঢ়ভাবে তাকে ফিরিয়ে দিল। বৃষ্টিস্নাত শ্রদ্ধা ঝুমঝুম বৃষ্টিতে চারিদিকে ভিজে একাকার। ঝড়ের হাওয়া বইছে, গাছপালা উল্টোপাল্টে দিচ্ছে। আকাশ যেন অশান্ত জলে তলিয়ে যাচ্ছে। খানমহলের বাতিগুলো বিদ্যুৎবিহীন অন্ধকারে ডুবে আছে। শুধু মোমবাতির ক্ষীণ আলো জ্বলে যাচ্ছে কক্ষে। এই বৃষ্টিবন্দি রাতে খানমহলের বৈঠকখানায় জরুরি সভা বসেছে। টেবিলে ধোয়া ওঠা চায়ের কাপ, চারপাশে তিন কর্তা, তাদের অর্ধাঙ্গিনী ও আবরম। সকলের চোখে উৎকণ্ঠা। আজমল খান ডেকেছেন তাদের। নীরবতা ভেঙে আজমল খানই আগে বললেন, তোমাদের টাকার বিশেষ কারণ আছে। প্রশ্ন উঠল, কি কারণ? আজমল খান গম্ভীর কণ্ঠে জানালেন, শিরাফের বিয়ের জন্য নতুন সম্বন্ধ এসেছে। ছেলে পাটোয়ারি বংশের, ব্যবসায়ী পরিবার, নামটা কাছে দেশ বিদেশে। ছেলে আসমিন পাটোয়ারি, ইতালির বিখ্যাত হাসপাতালের সার্জন। আমার পছন্দ হয়েছে। তোমাদের মতামত জানতে চাই। সবাই স্বস্তির হাসি দিলেন। আজমির খান বললেন, আপনার পছন্দ হলে আমার আপত্তি নেই। শিভার মা বললেন, নিশ্চয়ই ভালো ছেলে। আলিনা খান উৎফুল্ল হয়ে বলল, ডাক্তার ছেলে, আমাদের মেয়ের ভাগ্য খুলেছে। নীরা খান যোগ করলেন, কথা এগিয়ে নিন। আজমান খান বললেন, পরশু ছেলের পরিবার আসবে শিফাকে দেখতে। সময় হাতে কম। সবাই রাজি, কিন্তু আব্রু গম্ভীর কণ্ঠে বলল, শিফার মতামত নেওয়া উচিত। জীবন তার, পছন্দও তার। আজমান খান রুজিনাকে বললেন শিফাকে ডাকতে। শিফা এলো, ওড়না টানা, চোখ নিচু। আলিনা সস্নে পাশে বসে প্রশ্ন ছুড়লেন, শিফা, তোমার বিয়ের সম্বন্ধ এসেছে, আমরা রাজি। তোমার কোনো নিজস্ব মতামত আছে? শিফা লজ্জায় মাথা নাড়ল, না। ইরা খান আশ্বাস দিলেন, পছন্দ থাকলে বলে ফেলো। শিফা কোমল কণ্ঠে বলল, কোনো পছন্দ নেই আমার। সবাই হাসি বিনিময় করলো, কিন্তু আব্রুর দৃষ্টি গম্ভীর। ভ্রু চেপে অস্থিরতা সামলালো সে। আজমল খান বললেন, পরশুই ছেলের পরিবার ডাকছি।
আলিনা খান যোগ করলেন। কালই বড় আপাকে আমন্ত্রণ জানায়। আব্রু বলল, আমি আজই গিয়ে ফুপুকে নিয়ে আসি। সবাই হতবাক। আলিনা খান কপালে ভাঁজ ফেলে বলল, তোর যা দরকার কি, আপা তো আসবেই। আবরা বলল, বিয়ের ব্যাপার, নিয়ে আসলে ভালো দেখায়। তাছাড়া অনেকদিন যাওয়া হয় না আসাবদের বাসায়। আজমল খান ভেবে বলল, ঠিক আছে, বৃষ্টি থামলে তারপর যেও, ড্রাইভার সঙ্গে থাকবে। আবরা সম্মতি জানিয়ে কক্ষে ফিরল। ল্যাপটপের সামনে বসে কাজে ডুবে গেল। অ্যাক্সিডেন্টের পর থেকে অফিসে যাওয়া বন্ধ। মহলের চার দেওয়ালের ভেতরে কনফারেন্সে ভিডিও অডিও কলে মিটিং চলে এবং সে ব্যস্ত সময় সেখানেই কাটায়। হঠাৎ ফোনে টুনটুন শব্দে চমকে উঠল সে। ডেভিড ফার্নান্দেজ কল করেছে। রিসিভ করলে উৎকণ্ঠিত কণ্ঠে শোনা গেল, আব্রু কোথায় তুমি, কল ধরো না কেন? এখানের অবস্থা তো খুবই খারাপ। সরি, ব্যস্ত ছিলাম। কি হয়েছে? ডেভিড রুদ্ধশ্বাসে বলল, আলাউদ্দিনের শেখের 2 মেয়ে শিশু আর 200 জোড়া অঙ্গ-প্রত্যঙ্গ চেয়েছিল। সুরক্ষিত কুঠরিতে গিয়ে দেখি অঙ্গ-প্রত্যঙ্গর সস্তা খুবই কম। আজই পাঠাতে হবে, কিন্তু কি করে পাঠাবো? আমরা এক মুহূর্ত ভেবে নির্দয়ভাবে নির্দেশ দিল, জীবিত বন্দীদের দেহ থেকে অঙ্গ কেটে সংখ্যা পূর্ণ করে দাও। ডেভিড সাঁইটা নিয়ে বলল, ঠিক আছে। বৃষ্টি থেমেছে, চারিদিকে নিস্তব্ধতা। দেয়াল ঘড়িতে বাজে 9টা 20। আবার ফ্রেশ হয়ে ছাই রঙের গেঞ্জি পরে নিচে নামলো। উদ্দেশ্য ঢাকার নিকুঞ্জের আসামদের বাড়ি। আমা, আমি আসি বলে সদর দরজার দিকে পা বাড়ালো আব্র। হঠাৎ অহুর কণ্ঠ ভেসে এলো, কোথায় যাচ্ছেন আব্র ভাই? আমিও যাব। আব্র ভ্রুকুচকে ঘুরে তাকালো, শুধালো, তুই কোথায় যাবি? ও দুষ্ট হাসি দিয়ে বলল, আশাফ ভাইদের বাসায় যাব। আম্মাজানের অনুমতি আছে। আব্র দৃষ্টি নরম হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, ঠিক আছে, তবে চুপ করে থাকবি একদম, কোনো কথা বলবি না, নইলে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তোকে নামিয়ে দিব। ও বিজয়ের হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো। আব্র ধীর পায়ে আঁকালো। গাড়িতে পাশাপাশি বসলো দুজন। ও ঠোঁটে কুলিপিটে বসে আছে যেন। মাঝে মাঝে চুপি সারে আব্রের দিকে তাকায়। চোখাচোখি হতে আব্র কড়া দৃষ্টিতে বলে, বারবার তাকাচ্ছিস কেন? কিছু না। ড্রাইভার বলে ওঠে, ছোট সাহেব, সামনের রাস্তায় পানি ডুবেছে, অন্য পথে যাও। সে পথ লম্বা, জঙ্গলের মধ্যে দিয়ে শুনছান নীরবতা। সমস্যা নেই, ওই পথেই যাও। গাড়ি ঘুরে অন্য পথে চলতে শুরু করলো। বিকেল থেকে হয় বৃষ্টির জল জমেছে রাস্তায়। শীতল হাওয়ায় কাঁপছে তাদের শরীর। চারপাশে নীরবতার মাঝে মাঝে ব্যাঙের ডাক। রাত 11টা, অথচ মনে হয় গভীর মধ্যরাত। দূরে শেয়ালের হাঁ, কুকুরের গর্জন জঙ্গলের নিস্তব্ধতাকে ছাপায়। গাড়ি ভাঙা রাস্তা দিয়ে চলে, প্রতিটি ধাক্কায় শরীর কেঁপে ওঠে। আবার চোখ লেগেছিল। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। জঙ্গলের পথে গাড়ি চলছে। পাশে তাকাতেই ওর ঘুমন্ত মুখে দৃষ্টিতে তার চোখটি আটকে যায়। চশমার আড়ালে চোখ বন্ধ। আবরার বুকে অস্থিরতার ঢেউ হয়। ড্রাইভারকে বলে, আস্তে চালাও, ও ঘুম যেন না ভাঙে। ঘাট কাট করে ওহু স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে আপন মনে নীরবে স্বীকারোক্তি জাগায় সে। তোমাকে ভোলার জন্য আজ আমি নরকের শাসক, অথচ তোমায় দেখলে আমার অপবিত্র অন্দ্রিয় প্রেমিক পুরুষ হতে চাই এক জনমের জন্য। বুঝো কতটা ভয়ানক তুমি? তুমি কিছুই করো না, অথচ আমার অস্তিত্ব ছিঁড়ে খান খান হয়ে যায় তোমার উপস্থিতির কাছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। তুমি জানো না, তোমার ক্ষণিকের উপস্থিতিতে আমার মস্তিষ্কে ঝড় তোলে, আমার অন্তরে মৃত্যুর মতো ভয়াবহ আকাঙ্ক্ষা জন্মায়। তোমার বধূরূপে দেখে বড্ড কাছে পেতে চাই, কিন্তু আমার এই অনিশ্চিত ভবিষ্যতের সাথেও যে তোমার সাথে কোনো জড়ানোর ভীষণ ভয় লাগে আমার। বলো, কি করবো আমি? পথ দেখাও, নইলে আমি ছাই হয়ে যাব, উড়ে যাব। তোমার অনুপস্থিতি আমাকে ভস্ম করে দেয় চন্দ্রবালা। আমি পুড়ে যাই, ঝলসে যায় আমার অঙ্গ। দীর্ঘশ্বাস ফেলে উহুর চোখে থেকে চশমা খুলে নেয় আব্র। 9 বছর আগের দুর্ঘটনায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই চশমা তার নিত্যদিনের সঙ্গী। ঘুমে বিভোর উহু মাথা ছিটে কাত করে। আব্র তাকে কাছে টেনে নেয়। ওর নিঃশ্বাস তার কাঁধে গিয়ে মেশে। গাড়ির আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। ছাইরঙা গেঞ্জি, পেশিবহুল বাহু, ব্যান্ডেজে ঢাকা দেহ। হঠাৎই ঝাঁকুনিতে গাড়ি থামে। আব্র চাচাই, কি হয়েছে? ড্রাইভার নামতে নামতে বলে, রাস্তায় গাছ পড়ে আছে, ঝড়ে ভেঙে গেছে, আমি সরাচ্ছি। ঠিক আছে, দরকার হলে ডাকবেন। আব্র এই সুযোগে ওর কপালে চুমু দেয়। উহু ঘুমের ঘোরে নড়ে ওঠে। হঠাৎ ড্রাইভারের বিকট চিৎকার। আব্র ওকে সিটে হেলান দিয়ে দরজা লক করে বোঝায়। বাইরে বেরিয়ে দেখে দৃশ্য তার অন্যরকম। মাথা ঘুরে ওঠে। এক মুখোশধারী ড্রাইভারের গলায় ছুরি ধরে রেখে দিয়েছে। অন্যজনের হাতে রামদা।
ডাকাত। আবরের চোখ গাড়িতে। ও ঘুমাচ্ছে, এটাই স্বস্তি। ডাকাতটা হুঙ্কার দেয়, হাত তোল, যা আছে সব এক্ষুনি আমাদেরকে বের করে দে। আবর নির্লিপ্ত ভঙ্গিতে ফোনে হাতড়ে মানিব্যাগটা বের করে। টাকা ও চেক পেয়ে তারা তো মহা খুশি। গাড়ির দিকে ডাকাতগুলো এগোতেই আবর জল শক্ত হয়। ও ওকে জানতে দেবে না সে। এক ডাকাত জানালা দিয়ে উকি দিল। সেলিম রে, ভেতরে রূপবতী, ফুর্তির মাল। আবরুর মুষ্টি শক্ত হয়। আরেকজন চমকে বলে, এ তো নেতা আজমল খানের ছেলে। পরিচয় ফাঁস হতে সিদ্ধান্ত নেয় তারা আবরকে জঙ্গলে নিয়ে শেষ করবে, ড্রাইভারকে ছেড়ে দেয়া দায় চাপানোর জন্য। যাওয়ার আগে আবর শান্ত কণ্ঠে বলে, ড্রাইভার এখানে থাকো। ঘন অঙ্গরে ডুবে আছে জঙ্গল। দূরে শেয়াল ও কুকুরের আর্তনাদ বাতাস ছিঁড়ে ভেসে আসছে। বৃক্ষের ডাল থেকে বৃষ্টির ফোঁটা ঝরে। হালকা বৃষ্টির সঙ্গে মিশে ভেজা মাটির গন্ধ ছড়ায়। বাতাসে ভয়ের আভাস। আবরকে দুই ডাকাত শক্ত করে ধরে মাটিতে জঙ্গলের সাথে নিয়ে যাচ্ছে। হঠাৎই সে কৌশলে পা ছাড়িয়ে সামনের বেনামি ডাকাতটাকে ফেলে দেয়। ডাকাত হুটুট খেয়ে মাটিতে পড়তেই আবর মুখ খুলে যায়। তৎক্ষণাৎ পাশের সেলিমকে টেনে শক্ত বাহুতে চেপে ধরে রামদা ছিনিয়ে নেয়। আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই রামদার ধারালো কোপ সেলিমের গলায় নেমে এলো। রক্তের ফিনকি ছিটে এলো আবরের মুখে। গলার শিরা ছিঁড়ে রক্ত ঝরতে লাগলো। সেলিমের মাথা গড়িয়ে পড়ল ভেজা মাটিতে। যেন কোরবানির পশুর গলাটার কাটা দৃশ্য এটা। সে মাটিতে লুটিয়ে পড়ল। অচল হয়ে গেল তার শরীর। রক্তের উষ্ণতার প্রবাহ ছড়ালো। ভেজা মাটি লাল কাদায় পরিণত হলো। সেলিমের অস্তিত্ব মুহূর্তেই শেষ। বেনামি ডাকাত চাঁদের ফিকে আলোয় দৃশ্য দেখে আতঙ্কিত। আবরের পিঠে পুরনো দুর্ঘটনার ব্যান্ডেজ থেকে রক্ত ফেটে বেরোচ্ছে। জঙ্গলের নীরবতা ভেদ করে আবর রামদা ফেলে গেঞ্জি খুলে ঝোপে ছুঁড়ে দেয়। চাঁদের আলোয় তার পিঠের সিংহের ট্যাটু চকচক করে ওঠে। সে সিংহ বাঘের মতো বেনামি ডাকাতের গলা চেপে ধরে। ডাকাত মৃত্যু ভয় কেঁপে ওঠে, ফিসফিস করে জিজ্ঞেস করে, কে তুই? আবর দাঁত চেপে বলে, নরকের রক্তমাখা সিংহাসনের অধিপতি। ডাকাতের শরীর শিউরে ওঠে, শ্বাস আটকে যায়। আবর তার বুকে বসে এক পা গলায় দেয়, আরেক পা বুকে চেপে ধরে। সেলিমের ছুরি তুলে নিয়ে কপালে ঘষে। তার চোখে পাগলামি, মুখে শয়তানি হাসি। ডাকাত ভয়ে ভেঙে পড়ে। কপাল, কণ্ঠ সবকিছু কাকর করে সে ক্ষমা চায়। ক্ষমা কর, আমার ভুল হয়ে গেছে। আমার দুই মেয়ে আছে, বাঁচতে দে। আবর শীতল হাসি দিয়ে বলে, ঘরে বউ বাচ্চা রেখে অন্য মেয়ের দিকে কুনজর, এটা পাপের চেয়েও ভয়ানক। ডাকাত আকুতি করে, মাফ কর, গোলাম হয়ে থাকবো তোর। জানে মারিস না বাপ। আবার ফিসফিস করে, আমাদের গোপন সত্য জানলে তাকে কাফন পরানো ফরজ হয়ে যায়। ছুরি ধরে ডাকাতের গলায় সে এক চাপ দিয়ে ওঠে। কেঁপে ওঠে আবর, তীব্র গর্জন দেয়। মেয়ে দেখলে জিভে জল আসে। আজ সেই জিভ কেটে নেব। কথা শেষ না হতেই তার মুখ ধরে জিভ বের করে ছুরি দিয়ে এক কোপে জিভটা কেটে ফেলে। রক্তের ফোঁড়ায় ছিটকে এলো, যেন নরম মাংস ছিন্ন ভিন্ন। রক্তাক্ত জিভ হাতে নিয়ে আবর হাসল। ডাকাত ছটফট করছে, গলা থেকে গড়গড় শব্দ বের হচ্ছে। মুহূর্তে আবর ছুরি তলপেটে ঢুকিয়ে দিল তার। নাড়িভুড়ি বেরিয়ে মাটিতে রক্তে মিশে গেল। কিছুক্ষণ ছটফট করে নিথর হয়ে পড়ল সে। প্রাণ উড়ে গেল ক্ষণিকেই। আবর তৃপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়ালো। রক্তে ভেজা তার হাত খালের ধারে গিয়ে ছুরি ও রামদা জলে ফেলে দিয়ে হাত ধুয়ে নিল। রক্ত জলে ভেসেছে এবং লাল হয়েছে। এরপর সে ডাকাতের পকেট থেকে ফোন ও মানিব্যাগ তুলে নেয়। স্বাভাবিক ভঙ্গিতে জঙ্গলের পথে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। ড্রাইভার গাড়িতে বসে আবরকে থেকে বিস্মিত। ভেজা গেঞ্জি চপচপে। আবার ঠান্ডা গলায় বলে, গাড়ি স্টার্ট দাও। ড্রাইভার ঠকিল বলে, কাউকে কিছু বলেননি তো? না। আর এ ঘটনা ভুলে যান, তাতে আপনার মঙ্গল। ড্রাইভার মাথা দোলালো। আব্র ওর দিকে তাকাচ্ছে। ছন্নছাড়া সে, ঘাড় কাত, আলতো হাতে তার মাথা কাঁধে ঠেকালো, ঠোঁটে বাঁকা হাসি। গাড়ি থামলো তালুকদার বাড়ির ফটকে। আশরাফের আগমনে কল পেয়ে দরজা অপেক্ষা করছিল সে। আবার দরজা খুলে নেমে আসে। কোলে উহু, সে গভীর ঘুমে তলিয়ে আছে। তাকে কোলে নিয়ে নামিয়ে আশরাফের দিকে তাকালো আর ঠোঁটে আঙুল চেপে চুপ থাকতে ইশারা দিল। অতিথিশালার ঘরে ঢুকে উহুকে শুইয়ে দিল, কম্বল টেনে দিল এবং তারপর দুজন বাইরে বেরিয়ে এলো। আশরাফের কণ্ঠে অস্থিরতা। কি হয়েছে ভাই, হঠাৎ এভাবে না বলে? আর তুই তো কাক ভেজা হয়ে গেছিস। আবরু
নির্বিকার ভঙ্গিতে বলল, রাস্তা বন্ধ ছিল তাই জঙ্গলের পথ দিয়ে আসতে হলো। ওই পথ তো বিপজ্জনক, কিছু হয়নি তো? আবার ম্লান হেসে কাঁধ রাখলো। না, কিছু হয়নি। হঠাৎ তোরা এখানে যে? আমি একা আসতাম, ও বায়না ধরলো তাই নিয়ে এলাম। চল ছাদে যাই, পরে কথা হবে। ছাদের কার্নিশে দাঁড়ালো দুজন। নীরবতার পর আবার ফিসফিস করলো, শিপাকে কাল পাত্রপক্ষ দেখতে আসছে। কথা শুনে আফ্রিকার বুকে মোচড় দিয়ে উঠল। বিস্ফোরিত চোখে তাকিয়ে তোতলাতে শুরু করলো। বলল সে, তো তুই মজা করছিস? আবার নিঃশ্বাস ফেলে কাঁধে হাত রেখে বলল, না ভাই, সত্যি, পরশুদিন আসবে। আশাপ সরে দাঁড়ালো, তার চোখে ক্ষোভ, ঠোঁটে কাঁপুনি। সে গর্জে উঠল, তুই জানিস না আমি শিবাকে ছোটবেলা থেকে ভালোবাসি? তবু তো বলছিস অন্য পাত্র দেখতে আসছে ওকে, কিভাবে পারলি তুই? আব্রু বিরক্ত হয়ে কার্নিশে ঘুষি মারল। জানতাম তুই এমন করবি, তাই আগে জানাতে এসেছি। আর তুই আমার উপর রাগ ঝাড়ছিস? আশাপ দমে গেল, তার চোখ দুটো চিকচিক করছে। সে হতাশা কণ্ঠে বলল, তুই জানিস আমি শিবাকে কতটা ভালোবাসি? পড়াশোনা শেষ না হওয়ার কিছু বলিনি, ভাবছিলাম আম্মাকে বলবো প্রস্তাব পাঠাবে। এখন কি হবে? শান্ত হ, এখনো কিছু হয়ে যায়নি, শুধু দেখতে আসছে। সময় মতো আমি ব্যবস্থা করে দেব। কিন্তু আশাপ থামলো না। না, আর চুপ করে থাকবো না, এখনই আম্মাকে বলবো, না হলে মামাকে জানাবো। আব্রু কপালে হাত রেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখন বলে ঝামেলা হবে, বাবা রেগে যাবে। তিনি এক কথার মানুষ, সম্মতি দিয়ে দিলে পিছু হটবে না। চুপ থাক, শিবাকে আগে দেখতে আসুক, তুই তার সাথে কথা বল। দুজন রাজি হলে সবাইকে জানাস, তখন কেউ আটকাতে পারবে না। আবরের যুক্তিতে চুপসে গেল আশাপ। তবে তার বুকের ভেতর দহন কমল না। ছাদের কার্নিশে বসে দুজন সিগারেট টানছে। বৃষ্টির টিপ টিপ শব্দে রাতের নীরবতা ভারী হয়ে আসছে। বৃষ্টি বেড়ে যেতেই তারা নেমে এলো। আবরোধ দীর্ঘক্ষণ শাওয়ারের নিচে দাঁড়ালো। আশাপের একটা কালো গেঞ্জি আর অতিথিশালায় ফিরল। ও তখন গভীর ঘুমে অচেতন, তার নিশ্চল মুখে নিষ্পাপের শান্তি। বাইরে ঝড় বৃষ্টি তাণ্ডব, পর্দা উঠে শোষো করে। আবার জানালা বন্ধ করে ওর পাশে চুপচাপ বসে তার মুখের দিকে তাকিয়ে রইল। আলতো হাতে ওর এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। ফিসফিস করে বলে, কেউ যেন বলেছিল ঘুমন্ত অবস্থায় মানুষকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। কিন্তু আবরের হৃদয়ে চন্দ্রবেলার সৌন্দর্য কখনো বাহিক রূপে আটকে থাকেনি। তার ভালোবাসা ছিল গভীর, প্রেমের সেই উষ্ণ স্পর্শ নয়, বরং এক অব্যক্ত বন্ধনে, যেখানে হৃদয়ের সূত্রে বাঁধা ছিল তারা। নিয়মিত কঠিনত খেলার চন্দ্রবালা আজ তার আপন নয়, তবু তার স্মৃতি আবরের বুকে আছড়ে পড়ছে অনিয়মিত। কখনো কি আবার তাকে পাওয়া হবে না? তাদের পথ কি মিলবে না? আর মিললেও কি হবে তাদের শেষ পরিণতি? প্রশ্নগুলো তার বুকের গভীরে ঝড় তুলল, অথচ কোনো উত্তর মিলল না। কথা বলতে গিয়েও থেমে গেল সে। প্রতিবারের মতো ব্যক্ত কথাটা তার ভারী নিঃশ্বাসে চাপা পড়ে গেল। ভরাক্রান্ত হৃদয়ে নীরবে ওর ঘর থেকে বেরিয়ে এলো সে। তার পেছনে রয়ে গেল এক অধরন্য ভালোবাসার ছায়া। তালুকদার বাড়ি জেগে উঠেছে। আশাপ তার মাকে বলল, আম্মা, কাল রাতে আব্র ভাই আর ও এসেছে। তিনি মাথা নেড়ে জবাব দিলেন, জানি, আপনার মা ফোন করে জানিয়েছে। আজ বিকালে তোর মামার বাড়িতে যেতে হবে, সেবাকে পাত্রপক্ষ দেখতে আসবে। হুম। ওদিকে আসিফ জোর করে ডাকছে ওকে। সে ধড়মড় করে উঠে বসলো, মাথা চেপে ধরলো নিজের। আশফিক চশমা এঁকে দিয়ে ঠাট্টার স্বরে বলল, বেলা গড়িয়েছে, এখনো ঘুমাচ্ছিস? ও হতভম্ব। তার মনে পড়লো সে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। আমি এখানে কিভাবে এলাম? আশফিক অবাক। কি বলছিস এসব? আবর ভাই তোকে নিয়ে এসেছে। ও নির্বাক। আশফিক হেসে বলল, চল, আম্মু ডাকছে, দেরি করলে আবর ভাই রেগে যাবে। আবরার নাম শুনে ও তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকলো। আশফিক দাঁত বের করে হাসলো। কিছুক্ষণ পর ও সিঁড়ি বেয়ে উপরে উঠল। ঠিক তখনই দেখে আরো আশরাফের ঘরের দিকে বেরোচ্ছে। ছুটে গিয়ে ডাকলো, আবর ভাই দাঁড়ান। আবর ঘুরে গম্ভীর সুরে বলল, কি হয়েছে? ও সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, কাল রাতে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে এখানে কে আনলো? আমরা দাঁতে দাঁত চেপে বলল, আসার সময় কি বলেছিলাম? ও ঠোঁট উল্টে বলল, কই কি বলিনি, আমার সাথে থাকলে বেশি পকপক করবি না। এখন কি প্রশ্ন? বলেছিলেন, কিন্তু আমি তো শুধু জানতে। কথা শেষ হওয়ার আগে আব্রু ব্রু উঁচে চোখ শক্ত করে তাকালো। ও ঢোক গিলল, খিলখিল করে বলল, এ হে, মজা করছিলাম, জানতে হবে না, বলে দৌড়ে পালালো। আব্রু রহস্যময় হাসি দিয়ে তার ছুটে যাওয়া দেখলো। সবাই এবার খানমহলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ বিপর্যয় নেমে এলো। সকাল 10টার পরও আকাশ সন্ধ্যার মতো মগ্ন হলো ছায়ায়। মুষলধারে বৃষ্টি আর ঝড়ো হাওয়া। পথ রুদ্ধ। তালুকদার বাড়ি নিস্তব্ধ। আব্রু মোবাইলে ডেভিডের সঙ্গে জরুরি মেসেজে মশগুল।
আশরাফ শিফাকে হারানোর ভয়ে বিমর্ষ। আর এদিকে ঘরের এক কোণে উহু ও আশফিক ফিসফাস করছে। উহু বলল, বসে থাকতে ভালো লাগছে না, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। পাগল, আব্রু ভাই আছে, তোর ফালুদা বানাবে। আমি ওনাকে ভয় পাই নাকি? ও মা, তাই নাকি? তাহলে পরীক্ষা দে বাপের বেটি। তুই শুধু বলে দেখ। ওই যে আব্রু ভাই ফোন চাপছে, তার ফোনটা ছিনিয়ে এনে দে। ও চমকালো, ভয় লুকিয়ে বলল, এ তো সহজ, তবে যা প্রমাণ কর। ও মাথা দোলালো, নীরবে আব্রের পেছনে গিয়ে হঠাৎ এক ঝটকায় ফোন কেড়ে নিল। মুহূর্তে আব্রের চোখ ধরে গেল আগুনে। পরক্ষণে সে চড় মেরে বসে। অপমানে ওহু নীরব। আশা প্রতিবাদ করলেও আব্রু নিশ্চুপ। তার চোখে রাগ। ফোনে লুকানো ছিল তার গোপন মেসেজ। সে আতঙ্কে সে নিয়ন্ত্রণ হারায়। তবে চড় মারার পরে অনুতপ্তে ভরে যায় তার মন। ও নীরবে কক্ষে ফিরে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে। বৃষ্টির তালে তার কান্না মিশে যায়। শুধু মজা করতে চেয়েছিল, তাই এত অপমান? তার অশ্রুসিক্ত মনে প্রশ্ন জাগে, কোন ভয়ালো সত্য আব্রু ভাইকে এত নির্মম করলো? আব্রু সোফায় মাথা চেপে ধরে বসে আছে। চোয়াল শক্ত, মন স্থির। রাগে টলানিতে মেঝেতে ঘুষি মারছে। রাখি ওর ওপর না নিজের উপর, সে জানে না। ও ফোন কেড়ে নেওয়ার সময় সে ডেভিডের সঙ্গে কথা ব্যস্ত ছিল। যদিও সেই মেসেজগুলো পড়তো, এই ভয়ে সে আঘাত পেয়েছে। এখন ওর অভিমানী চোখ তাকে স্তব্ধ করছে, জ্বালাচ্ছে। তালুকদার বাড়ির গেটে সবাই গাড়িতে ওঠার জন্য প্রস্তুত। গন্তব্য খানমহল। বৃষ্টি থেমেছে, তবে কালো মেঘে আকাশ ঢাকা। যে কোনো মুহূর্তে আবার বর্ষণ শুরু হতে পারে। বেলা ৩টা, কিন্তু দুপুরের উজ্জ্বলতা নেই। আশরাফ ও আব্র গাড়ি আনতে পার্কিং এ গিয়েছে। ওর পরনে লাল থ্রি পিস, ওড়না শক্ত করে চেপে ধরা। গাড়ির সামনে আব্র আশরাফ বসেছে, পেছনে ওহু, আশফিক ও আমিনা তালুকদার। গাড়ি জঙ্গলের কাদাময় পথে ছুটছে। এই জঙ্গলে গত রাতে আব্র দুজনকে তার প্রিয়জনের প্রতি কুনজরে শাস্তি দিয়েছে। পথে ভিড় দেখে আমিনা তালুকদার অবাক। তিনি জানতে চাইলেন, এই বৃষ্টিতে এত ভিড় কিসের? কিছু ঘটেছে হয়তো, আশরাফ বলল। আব্র দেখল ভিড়ের সেই স্থানে যেখানে তার রক্তাক্ত অতীত লুকানো। জানালা নামাতেই তার দৃষ্টি থমকে যায় ইন্সপেক্টর তন্ময় মির্জার ওপর। ভদ্রলোকের পরনে সাদা শার্ট, চোখে কালো সানগ্লাস, কোমরে পিস্তল। সে লাশ নিয়ে ব্যস্ত। আব্রকে লক্ষ্য করেনি সে। আব্র ওর দিকে তাকালো, তাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে প্রশান্তি পায়। হেসে জানালা তুলে দিল। গাড়ি এগুলো খানমহলের উদ্দেশ্যে। হাতের দিকে তাকিয়ে ভাবে, এই হাতে কতক্ষণ করেছে সে চন্দ্রবালার জন্য। সবই ভালোবাসায় রঞ্জিত, তবে পরিস্থিতি অন্যরকম হতে পারত। খানমহলে পৌঁছে সবাই নামে। ও দ্রুত ভেতরে ঢুকে, পেছনে আসিফ, আলিনা খান ও নীরা খান আমিনা তালুকদারের আলিঙ্গন করে ঘরে প্রবেশ করে। আশরাফ গাড়ি পার্ক করে প্রবেশ করে। তার মনে শূন্যতা। আব্র অদৃশ্য হয়ে যায়। সন্ধ্যার নামাজের শেষে বাগানে আশরাফের সঙ্গে শিফার দেখা। তাকে দেখে থমকে গেল আশরাফ। হৃদয়ে অজানা ব্যথা চাপলো, অথচ শিফা নিরাসক্ত, আগের মতোই উজ্জ্বল ও হাসিতে ভরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আশরাফ ভাইয়া? আশরাফ ম্লান হাসি উত্তর দিল, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস? শিফা গজদাঁত ভরা হাসি দিল, বুক উঁচিয়ে নিল। তার অস্থিরতা একদম স্বস্তিতে রূপান্তরিত করলো। মহলে বিয়ের আয়োজনে ব্যস্ততা। রাত 10টায় খাবার টেবিলে আব্র অনুপস্থিত। আলিনা খান আঁতকে উঠে বললেন, আব্র কোথায়? অফিসের কাজে বাইরে, ফিরবে। আশরাফ শান্ত করে বলল, তবে আলিনা খানের মনে দুশ্চিন্তা, বাইরে ঝড়ের আশঙ্কা। আশরাফ তাকে টেবিলে বসায়। রাত 11টার কাছাকাছি আব্র ফিরল মহরে। অন্দরমহলে নিস্তব্ধতা এগিয়ে চলছে। বিদ্যুৎহীন অন্ধকারে মোমবাতি আর হারিকেনের ক্ষীণ আলো। বাইরে ঝড় বৃষ্টি, গাছেরা দুলছে অঝরে। বজ্রপাত পড়ছে। ভিজে সিক্ত আব্র কক্ষে ফিরে শরীর মুছে জানলা বন্ধ করলো। আলিনা খানের রাখা খাবার দেখেও খাবার ইচ্ছা তার হলো না। সোফায় ডুবে দিল, চোখ বুজে থাকলো। হঠাৎ ওর চিন্তায় ছুটল তার কক্ষে। ওহু নেই, ঘর ফাঁকা। তন্ন করে মহর খুঁজলো, অন্দরমহল, রন্ধনশালা, বৈঠকখানা, লাইব্রেরি, কোথাও নেই। ভয় আর রাগে বুক জমে গেল তার। হঠাৎ দৌড়ে ছাদে উঠল, যেখানে বৃষ্টিতে ভিজে কার্নিশে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। অভিমানী নিজেকে বিলিয়ে দিচ্ছে বর্ষণে। আব্রুর বুক প্রশান্তিতে ভরলেও কণ্ঠক্ষোভ। ওহু ভেতরে যা। ওহু নির্বাক, অভিমানে স্থির। আব্রু কঠোর স্বরে শুধালো, শুনছিস না? ভেতরে যা। কোনো উত্তর নেই। রাগে গজগজ করে বলল আব্র, ভেতরে যাও হু। তবুও নিশ্চুপতা। শেষে তার
বাহু টেনে ধরল সে। ও হাত ছাড়িয়ে চিৎকার করে বলল, আমাকে ধরবেন না, চলে যান আপনি। আবরার রাগ বাড়ল। সে ধমকে বলল, বেশি কথা বলিস না, নয়তো চড় মারবো। আপনি শুধু মারতেই জানেন, লজ্জা করে না? ওর কথা ছুরির মতো বিঁধল আবরার বুকে। সে স্তব্ধ। ও আবার বলল, আপনাকে উপদেশ দিতে বলেছি আমি? আপনার উপদেশ আমার চাই না। কথা শেষে হওয়ার আগে আব্রু তাকে টেনে ঠোঁটে চুমু খেল। ও কাঁপতে কাঁপতে ছাড়তে চাইলো, কিন্তু তার বাহুতে বন্দী হলো সে। বজ্রের গর্জনে আটকে উঠল। সে জড়িয়ে ধরলো আব্রুকে। এবার সে ছেড়ে দিল। ও দৌড়ে ছাদ থেকে চলে গেল। পেছন থেকে শোনা গেল, আমার বাধ্য হয়ে থাকবি, অবাধ্য মোটেও হবি না। তোর গায়ে কলঙ্ক লাগবে তাহলে, চন্দ্রা। পাপিষ্ঠ পুরুষের মুখে উচ্চারিত সেই শব্দ পৌঁছালো না ওর কানে। আম্র একা বসে রইল ছাদের কার্নিশে। হাঁটুর মাঝে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাটল শিশুদের মতো। বুক চিরে বেরিয়ে এলো অভিযোগ, হে আল্লাহ, আমার পরিণতি কেন এমন হলো? কি দোষ করেছিলাম আমরা? আমি তো শুধু ভালোবেসেছিলাম তাকে। তুমি তো জানো সবই, তবু কেন এমন শাস্তি দিলে আমায়? আজ আমার মন পাপে ভরে গেছে, অথচ ভালোবাসা আজও আগের মতোই পবিত্র। শান্তি দাও প্রভু, একটু শান্তির ভিক্ষা চাই তোমার নিকট। তার অভিযোগ আর আর্তনাদ রাত জাগিয়ে তুলল। বৃষ্টি থামলেও রাত ১টায় কক্ষে ফিরে আসে সে। গোসল করে পোশাক বদলে ভোরে জ্বরে হানা দেয় তার শরীর। জ্বরে কাহিল হয়ে পড়ে সে। পাতলা একখানা খাতা জড়িয়ে শুয়ে রইল নিস্তব্ধে। মহল নির্জন, কেউ নেই তার পাশে, কেউ না। অপু, কাল সকালে চলার জন্য আমি অনুতপ্ত। এটা করা আমার উচিত হয়নি, কিন্তু তবুও রাগের বশে বৃষ্টিতে ভিজে নিজের এমন ক্ষতি করেছিস তুই, সেটাও কিন্তু ঠিক হয়নি। কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। আর একটা কথা মনে রাখিস, আমার অবাধ্য হোস না, আর আমার থেকে দূরে থাকবার চেষ্টাও করিস না। ইতি, তোর আব্রু ভাই। চিরকুটটি পরে ওর অভিমান কিছুটা নরম হলো, তবে পুরোপুরি নয়। আবরের ভুল স্বীকার করা দেখে মন জোড়ালো, তবে সর্দি কাশি আর মাথার ভারে সেও অস্থির। জ্বর না আসায় স্বস্তি। সকাল ১০টা পেরিয়েছে। গভীর ঘুমের কারণে দেরিতে উঠেছে পড়ল মনে হলো। দুপুরে শেফাকে দেখলো লোকজন আসবে বলে। তড়িঘড়ি করে দাঁত ব্রাশ করে বেরোতেই খানমহলের উৎসবমুখর আয়োজন দেখে থমকালো সে। আলো, হইচই, কোলাহলে চারিদিকে মুখরিত। ও একটু মহলের বাইরে গিয়ে পূজার সাথে দেখা করার ইচ্ছে করছিল, কিন্তু আর হলো না। শিফা গোলাপি শাড়ি, কাজল, চুড়ি, নুড লিপস্টিক মিলিয়ে সাদামাটা একটু চমৎকার সাজ দিয়েছে। ঘোমটা টেনে সে ছেলেপক্ষের সামনে বসা। দুপুর 12:30টায় আশমিন পাটোয়ারি পরিবারের লোকজন নিয়ে এলো। অন্তর্মহলে আজমল খান, আশমিন খান, আশফাক খান ও আবরম। আবরা দূরে নীরবতা পালন করছে। আশাফ দোতলায়। সামলাতে পারছে না নিজেকে। সামলাতে সাহসও পাচ্ছে না। ডাক্তার আশমিন ভদ্রমানুষ, ৬ ফুট উচ্চ শ্যামবর্ণের একটি দেহ তার। ৩ বছর আগে ব্যবসার কাজে এসেছিল মহলে। শিফার ঘোমটা আমিনা তালুকদারের সরাতেই সবাই মুগ্ধ হলো। আশমিনের মা বখতিয়ার বলে উঠলেন, মাশাআল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি। খানবাড়ির সদস্যরা প্রশান্তি প্রকাশ করল। আশফাকের মনে তবে অশান্তি। শিফাকে অন্যের সামনে দেখা তার কাছে অসহনীয় একটি যন্ত্রণা। আজমল খান বললেন, ছেলে পছন্দ হয়েছে। শিফার আম্মু কি বলো? ভালো লেগেছে। উত্তর এলো শেষমেশ। দুই পরিবারই স্থির হলো ছেলে মেয়ের মতামত জানা দরকার। শিফা ও আশমিন মহলের বাইরে গিয়ে কিছুক্ষণ একান্তে কথা বলল। শিফা বাইরে আসতেই মৃদু অভিমানী কণ্ঠে বলল, সবাই প্রশংসা করলো, আপনি একবারও চোখ তুলে দেখলেন না। আশমিন হেসে শুধালো, আমি তো ৩ বছর ধরে আপনাকে দেখেছি, বাকি জীবনও তো সামনে পড়ে আছে। আপনার তো তুলনা হয় না। হ্যাঁ, দুজনের মধ্যে সহজতা ঘনিষ্ঠতা ভাব ছিল। কারণ সম্পর্ক যাতে নতুন নয়, ৩ বছরের পুরনো। শিফা দৃঢ় কণ্ঠে আওড়ালো, আপনি ইতালি যাওয়ার আগে আমার ঘরে তুলবেন, নয়তো আপনার ডক্টর লাইসেন্স বাতিল করে দেব। আশমিন হেসে তার কথা মেনে নিল। এদিকে অন্দরমহলের কথা পাকা হচ্ছে। আশমিনের বাবা বললেন, আজই আংটি পরাবে? আবারও বাধা দিল, তাড়াহুড়ো ঠিক নয়, ছেলে মেয়েদের পছন্দ ছাড়া অনেক বিষয় আছে। সিদ্ধান্ত হলো আজমল খান পরে জানাবেন। দুপুরের খাবার শেষে বিকাল ৩টায় আশমিনের পরিবার বিদায় নিল। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ইংল্যান্ডের ইঘাম শহরের গভীর রাতের থমথমে নিস্তবতা। কিছুক্ষণ আগেই থেমেছে টুপটাপ বৃষ্টির ধারা। রাস্তাঘাট ভিজে চকচক করছে। অল্প বয়সী পথচারীরা নীরবে হেঁটে চলছে। শহরের হৃৎপিণ্ডে দাঁড়িয়ে আছে ডাবল এড হাউস। বাইরে থেকে দেখলে যেন আর ৫টা সাধারণ বাড়ির মতোই। মাটির নিচে গড়ে উঠেছে এক গোপন আস্তানা, সিক্রেট গোডাউন্স, হাউস আউট, বাংলা থেকে যাকে বলা হয় সুড়ঙ্গ কুঠুরি। ওপরের বাড়িটা কেবল একটা আড়াল, যেখানে ভদ্রলোক, অতিথি কিংবা ব্যবসায়ীদের সেজে লোকজন নিয়মিত আসা যাওয়া করে।
পুলিশ অতর্কিত তল্লাশিতেও এর গোপনীয়তা সূক্ষ্মতা খুঁজে পাবে না, কারণ আসল কারবার, ভয়ঙ্কর রহস্য সবই লুকানো আছে মাটির নিচে সেই অন্ধকার কুঠুরিতে। আজ রাতে সেই কুঠুরি সুড়ঙ্গ বসেছে এক ভয়ানক বৈঠকখানায়, বিশাল এক টাকার অঙ্কে, কোটি টাকার ব্যাংক ডাকাতি ও লুটের ভাগবাটোয়ারার বিষয়ে। শেষে শখের ছেলেমেয়ের ওপর খৈরাম তার দলবল নিয়ে হাজির। ডাবল এ টিমের পক্ষে বসে আছে ডেভিড আর জিসাম, যারা তাদের বস আব্রো প্রতিনিধিত্ব করছে। বৈঠকে আসার সাহায্য হয়েছে কোঠরির মাঝখানে, চারপাশে যেন মৃত্যুর হিমশীতল ছোঁয়ায় আচ্ছন্ন। পাশেই একটা লাশ কাটার ঘর, তার অন্ধকারে পড়ে আছে দু তিনটা বিকৃত দেহ। তাদের থেকে সদ্য ছিনিয়ে নেওয়া হয়েছে চোখ, কিডনি, লিভার ও হৃৎপিণ্ড। মেঝেতে জমে থাকা রক্ত কালো হয়ে শুকিয়ে গেছে, দুর্গন্ধে শ্বাস নেওয়া দায়। দৃশ্য এতটা বীভৎস যে সুস্থ মানুষ হলে মুহূর্তে জ্ঞান হারাবে, অথচ এই অপরাধীদের চোখে মুখে ভয় নেই, কেবল লোভ আর আধিপত্যের হিংস্রতা। বৈঠক শুরু হলো। ওমর খৈয়াম জোরালো কণ্ঠে বলল, আমাদের লুটের ভাগ অর্ধেক চাই। জিসা ভুরু কুঁচকালো, পাল্টা জবাবে বলল, প্ল্যানটা আমাদের ছিল, লোক ছিল তোমাদের, তাই টাকার দুই ভাগে ভাগ হবে, এক ভাগ তোমাদের হবে। ওমর খৈয়াম তার চওড়া জুব্বা টেনে পায়ের ওপর পা তুলল, এরপর তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, সে কথা হতো যদি তোমার বস থাকতো, কিন্তু আমরা তো গা ঢাকা দিয়েছে। তোমাদের মতো ছিচকে লোকদের সঙ্গে ভাগাভাগি নিয়ে কথা বলা বেকার। কেবল বাবা বলেছে বলেই এসেছি। তোমাদের বস কই? নিশ্চয় কোনো মেয়ের সঙ্গে ফুর্তিতে ব্যস্ত, নয়তো দেশে পালিয়েছে। তার হাসি গম গম করে উঠল কুঠরির দেওয়াল জুড়ে। অবশ্য হঠাৎ সে হাসির শব্দ হয়ে গেল চোখের পলকে স্তব্ধ। একটা গুলির শব্দ ছড়িয়ে পড়ল তার, মুহূর্তের মধ্যে খৈরামের কপাল ভেদ করে গুলিটা বেরিয়ে গেল। রক্ত ছিটকে মেঝেতে পড়লো, সে লুটিয়ে পড়ল। হতবাক দৃষ্টি সবার। গুলি করেছে জিসা। সময় পাওয়া গেল না, মুহূর্তেই শুরু হলো ভয়াবহ গোলাগুলি। দুই পক্ষের লোকজন বন্দুক তাক করে রেখেছে, একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। গুলির শব্দে কেঁপে উঠল ভূগর্ভস্থ সেই কুঠুরি। কেউ মাথায়, কেউ বুকে, কেউ পেটে গুলি খেয়ে লুটিয়ে পড়ছে। রক্তে ভিজে গেল মেঝে। যদিও লড়াই ভয়ানক, শেষের লোকজন টিকতে পারল না। এই আস্তানায় ছিল আবরের ডাবল এ টিমের লোকজন। মুহূর্তেই লড়াই একতরফা হয়ে গেল। ডেভিড পরিস্থিতি সামলে দ্রুত ফোন করলো আব্রোকে। ভোরের নিস্তব্ধতা ভেঙে আব্রোর ফোন বেজে উঠল। একের পর এক কলে আব্রোর ঘুম ভাঙল। সে ফোনটি ধরে বলল, কি হয়েছে ডেভিড? ওপাশ থেকে উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো, জিসাম সালাউদ্দিন শেখের ছেলে ওমর খৈয়ামকে সবার সামনে গুলি করে মেরেছে। আব্রো কপাল চাপড়ালো। কেন মেরেছে ওমরকে? রাতের টাকা ভাগ বসাতে চেয়েছিল। ওমর তোমার নামে বাজে কথা বলেছে, আমাদের অপমান করেছে। তুমি না থাকায় জিসা সহ্য করতে পারেনি, কোনো সতর্কতা ছাড়াই গুলি চালায়। কয়েক সেকেন্ড, সব শেষ। ওমরের লাশ কোথায়? সে কিছু জানে? লাশ কুঠুরিতে ফ্রিজে রাখা হয়েছে। গোলাগুলিতে আমাদের দুজন আর শেখের চারজন মারা গেছে, তাদের বডিও ফ্রিজে। এখন কি করব? আমরা শান্ত কণ্ঠে বললে, কিছু না, সব লাশ পুড়িয়ে ফেলো। ডেভিড আঁতকে উঠল। কি বলছো? শেখ প্রতিশোধ নেবে না? ওটা আমার ব্যাপার, তুমি আমার নির্দেশ মতো কাজ করো। আর জিসা কোথায়? ডেভিড জানালো, জিসাকে নামিয়ে দিয়ে এসেছে। একটু থেমে বলল, ওর এই আচরণে তোমার নাম ক্ষতিগ্রস্ত হচ্ছে আব্রো। সে সবসময় বাড়াবাড়ি করে। আমি নিজের সাথে কথা বলবো। তুমি লন্ডনে এলে সব সহজ হতো। এখন সম্ভব নয়, তবে শিগগিরই আসবো। আপাতত লাশগুলো শেষ করো। কল শেষ হতে আব্রো মাথা চেপে ধরল। জ্বরের ঘোর ক্লান্ত শরীরের মাঝে এমন বিপর্যয়। কিছুক্ষণ পর জিসাকে ফোন করলো সে। ওপাশ থেকে চাপা কণ্ঠ এলো, আব্রু, অবাক লাগছে, তুমি আমাকে ফোন করেছো? হয়তো ভুল নামে ডায়াল হয়েছে। জিসা, এই পাগলামি করছো কেন? তুমি বুঝতে পারছো না তুমি আমাকে কতটা সমস্যায় ফেলছো? জিসার কণ্ঠ কেঁপে উঠলো। লন্ডন থেকে বাংলাদেশে ফিরে তুমি একবারও খোঁজ নাওনি। কত কল করেছি, প্রতিবারই অজুহাতে পেয়েছি। কাল রাতে ওমর তোমার নামে বাজে কথা বলে আমি সহ্য করতে পারিনি। আব্রু ক্ষিপ্ত কণ্ঠে বলল, সহ্য করতে হতো, তোমার সে অধিকার আমি দিইনি যা তুমি অসহ্য করবে। আমার জন্য আমি যথেষ্ট, কাউকে প্রয়োজন করি না আমি। কিন্তু আমার তো তোমাকে প্রয়োজন। জিসার কণ্ঠ কেঁপে উঠল। আমার তোমাকে প্রয়োজন নেই। ভালোবাসা ভাগ্যের বিষয়। তোমার ভাগ্যে আমি নেই। যতই ভালোবাসা, সুখ পাবে না। এসব পাগলামি বন্ধ করো, নয়তো আমার অনুরূপ দেখতে হবে তোমাকে। ওপাশ থেকে জিসার ভারী নিঃশ্বাস, কান্নার শব্দ ভেসে এলো। আবরার কথা না বাড়িয়ে ফোন কেটে দিল। ফোনটা ছুঁড়ে রেখে ওয়াশরুমে চলে গেল সে। বাইরে ফজরের আজান অনেক আগেই শেষ হয়েছে। ফ্রেশ হয়ে আশরাফের সঙ্গে নিয়ে পারিবারিক মসজিদের পথে হাঁটল সে। মসজিদটা তার দাদার হাতে নির্মিত। পরে আজমল খান সংস্কার করেছিলেন।
পুরনো জমিদার খন্দকারের এই ঐতিহ্য আজও বেঁচে আছে। খানমহলের পূর্বপুরুষরা সকলে একত্রে এই মসজিদে নামাজ আদায় করতে আসে। শিফা নিজের ঘরে বসে আছে। হঠাৎ গুলবার বেগম এসে বললেন, ছাদে যাও মামনি, তোমার ছোট সাহেব ডাকে। শিফা তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছালো। সেখানে দেখলো আম্র কার্নিশের কাছে দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। অপর প্রান্তে আশাফ। শিফাকে দেখে আম্র ফোন রেখে দেয়। শিফা দু কদম হেঁটে এগিয়ে এসে আওড়ালো, কি হয়েছে ভাইয়া, আপনি ঠিক আছেন আমায়? আম্র শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ ঠিক আছি। আশাফ তোর সাথে কিছু কথা বলবে। আশাফ ভাইয়া, আমার সাথে কি কথা? ওর থেকে শুনবি। আশাফ, এদিকে আয়। আশফাক এগিয়ে এলো। তার মুখে দ্বিধা, চোখে উৎকণ্ঠা। আব্রু বলল, তোরা কথা বল, আমি একটু দূরে আছি। শিফা হতবাক হয়ে শুধালো, আব্রু ভাই কি হয়েছে, কিছু বুঝছি না তো। আবরার কিছু না বলে অন্য পাশে হয়ে পুকুরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। শিফা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আশাফ ভাইয়া, কি বলতে চান? আশাফ নীরব, চোখ লাল, চোয়াল শক্ত। শিফা আবার অনুনয় করলো, বলুন না। অবশেষে আশাফ ভারী কণ্ঠে বলল, শিফা, উইল ইউ ম্যারি মি? শিফা স্থির হয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলল, এ কি বলছেন, মজা করছেন? না, আমি সিরিয়াস, উত্তর দে। শিফা হেসে মাথা নাড়ল। আপনি পাগল হয়ে গেছেন, বোনের সাথে এমন মজা কেউ করে? আশাপ চোখ ঘষে বলল, শিফা আমি মজা করছি না, আমি তোকে সত্যি ভালোবাসি ছোটবেলা থেকে। শুধু একবার হ্যাঁ বল, বাকিটা আমি সামলে নেব। শিফা আটকে পিছিয়ে গেল, কাঁপতে লাগলো সে। আশাপ চেঁচিয়ে বলল, বল না। শিফা কাঁপা গলায় বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ডক্টর আশমিনকে ভালোবাসি। আশাপ বুক চেপে ধরে বসে পড়ল, তুই মজা করছিস তাই না? বল, আমার বুকে আগুন ধরছে। শিফা কেটে বলল, আপনি শান্ত হন ভাই, আমি মজা করছি না। এই বিষয়ে পরে কথা বলবো আমরা। এখন দয়া করে নিজেকে সামলান। আশা বুকের বাঁ পাশে চেপে ধরে ব্যথাতুর কণ্ঠে বলল, তুই যা শিফা। শিফা দ্রুত সরে গিয়ে দৌড় দিল। ফিরে তাকিয়ে দেখলো আশাফ মেঝেতে লুটিয়ে পড়েছে বুক চেপে। আবার চিৎকার করে ছুটে এলো। আশাফ ভাইয়ের মাথা করে তুলে বোঝাতে লাগলো তাকে, ওঠ আশাফ, কি হয়েছে? আমি তো কিছু হতে দেবো না তোর। আশাফ তোলতে তাকিয়ে রইল কেবল, চোখ নিভে আসছে তার। আবারও ফোন করে আলিনা খানকে বলল, আম্মা ছাদে আসুন তাড়াতাড়ি। কিছুক্ষণ পর আলিনা খান সহ সকলে ছুটে এলো। আশাফকে দেখে কেঁদে উঠল তার আম্মা। আব্রু বলল, ভেতরে নিয়ে গিয়ে ডাক্তার ডাকি। তাকে অতিথি কক্ষে শুয়ে ডাক্তার ডাকা হলো। শিবা ভয় কাঁপছে। ও আর আশফিক এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? শিফা আমতা আমতা করে বলল, আমি কিছু জানি না। ডাক্তার বললেন, মানসিক আঘাত পেয়েছে, বিশ্রামে রাখুন কিছুদিন। বলে ওষুধ দিয়ে চলে গেলেন। আলিনা খান বললেন, সবাই চলো, আশফাককে বিশ্রামে থাকতে দাও। সবাই বেরিয়ে গেল। শিফা দরজার আড়াল থেকে অপরাধীর মতো নীরবে সব দেখলো। বিকাল 5টার দিকে কোচিং শেষে পারুকে সঙ্গে নিয়ে পূজার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অহু। অনেকদিন পূজার সঙ্গে দেখা হয় না তার, তাই সেই বাড়িতেই যাওয়া হবে। ও মনে অকারণে উৎকণ্ঠা জাগলো, মেয়েটা কি ঠিক আছে? তারা গোপনে পূজাদের বাড়ির সামনে পৌঁছালো। ফিসফিস করে ডাকলো, পূজা, এই পূজা। কিছুক্ষণ পর দরজা খুলে পূজা বেরোলো। উকে দেখে আনন্দে জড়িয়ে ধরল সে, কিন্তু তার স্পর্শে উ আটকে উঠল। পূজার শরীর জ্বরে উত্তপ্ত। পূজা, তোর জ্বর? আমি তো কিছু জানতাম না, ওষুধ খেয়েছিস? পুরা ক্লান্ত হাসলো, বলল, কিছু না, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে। ভেতরে আয়, মা মন্দিরে পূজা দিতে গিয়েছে। তখনই পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, পূজা, আমা ফেরেনি। সবাই তাকিয়ে দেখলো পুনম খালি গায়ে গামছা জড়িয়ে কাপড় শুকাতে দিচ্ছে, সদ্য গোসল করা শরীর। পারও চমকে উঠলো তাকে দেখে, জানতে পারলো এই পুনমই পূজার ভাই। ও পূজার ঘনিষ্ঠ হলেও পারোর সঙ্গে তার পরিচয় সামান্য। পুনম অস্বস্তিতে ঘরে ঢুকে গেল। তার ঘর আলাদা, পাশেই পূজা ও তার মায়ের ঘর। ভেতরে ও আর পূজা গল্পে মেতে উঠলো। হঠাৎ পারুর মনে উদ্ভট এক চিন্তা জাগলো। সে উঠে বলল, তুই গল্প কর, আমি একটা ফোন করে আসি। কিন্তু ফোনের বদলে সে পুনমের ঘরে গেল। ছেলেটা গেঞ্জি পরে খাটে বসে আছে। পারুকে দেখে চমকে উঠল, আপনি এখানে কেন? পারু আচমকা টেবিল থেকে একটা স্টিলের স্কেল তুলে নিল। পুনমের গলায় ধরে হুঙ্কার দিল, চুপ, শব্দ করে চিৎকার করলে লোক জড়ো করব, আপনাদের বদনাম ছড়াবে। পুনম ভয়ে স্থির হয়ে গেল, ফিসফিস করে বলল, এর মানে কি, কি চান? আপনার সঙ্গে প্রেম করতে চাই। আপনার সরলতা আমাকে খুব টানে, বলুন প্রেম করবেন? আমি যখন ফোন দিব কথা বলবেন, ভার্সিটিতে সবাইকে জানাবেন আমি আপনার গার্লফ্রেন্ড, নইলে কেলেঙ্কারি বাঁধাবো, আপনার বোনকেও আপনার বিরুদ্ধে নিয়ে যাব। পুনম বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল, ব্ল্যাকমেল করছেন? হ্যাঁ। পারো স্কেল চেপে চেঁচালো, বলেন প্রেম করবেন?
ভয় বোনার মাথা নেড়ে বলল, ঠিক আছে, করব। পারু হেসে বিদ্রুপ ভঙ্গিতে বলল, কথা থেকে সরলে কিন্তু খারাপ হবে। বেরোতে গিয়ে ফিরে তাকালো, চোখ টিপে বলল, আগেই তো খুব হ্যান্ডসাম লাগছিলেন জান। তারপর হেসে চলে গেল। পুনম দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ধপ করে বসলো, যেন ঝড়ে তার ভেতরটা তছনছ করে দিয়ে গিয়েছে। একটা মেয়ে তাকে এমন জালে জড়াবে, সে যেন মুক্তির পথই পাবে না, এমন দশা। রাত 10:30, খাবার টেবিলে সবাই বসে আছে, শুধু আশাফ নেই। সকলের মুখে হাসির ছোঁয়া থাকলেও আব্রুর মুখ ভার। শিপার হাসিটা কৃত্রিম। নীরবতা ভাঙলে আজমল খান, আব্রু, কাল আসমিনদের বাড়ি যাচ্ছি। আব্রু প্লেটের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলল, কে কে যাচ্ছি? আমি, তুমি, তোমার দুই কাকা আর আশরাফের আব্বু। আশরাফের শরীর খারাপ, সে মহলেই থাকবে। হুম। তোমার কণ্ঠ ভার কেন? এতে কি রাজি নও? শিফা অস্থির হয়ে নড়ল। আব্রু হেসে বলল, ওরকম কিছু না, কাল থেকে আমি অফিস জয়েন করব তো তাই। আল্লাহ খান বললেন, আর কিছুদিন বিশ্রাম নাও। আজমল খান সায় দিলেন, তারা নেই, আমি সামনে নিচ্ছি তো। আব্রু গাল শক্ত করে বলল, বিশ্রাম লাগবে না, আমি মহলে বোরিং ফিল করছি। তোমার ইচ্ছা। খাবার শেষে সবাই ছড়িয়ে গেল। শিফা সিঁড়ি বেয়ে উঠতে আবার ডাকলো, রাত 11টায় ছাদে আয়, কথা আছে। শিফা আতঙ্কিত চোখে মাথা নেড়ে দ্রুত উঠল। তখন আব্রু দেখলো ও তাকিয়ে আছে। ব্রু কুচকে বলল, কি হলো, তাকিয়েছিস কেন? ও তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, কিছু না। আব্রু উঠে গেল। ওর চোখে সন্দেহ, কিন্তু নিজেকে ধিক্কার দিয়ে মাথায় চাপাতে লাগলো। বাসিপুরের গরমের তীব্রতা। পারু ঘামে ভিজে ছাদে এসে কার্নিশে বসলো। ক্লান্ত সে ফোন বের করে পুনমকে কল করলো। রিসিভ হলেও ওপাশে নীরবতা। পারু বিরক্ত হয়ে বলল, কথা বলছেন না কেন? পুনম গম্ভীর কণ্ঠে বলল, আপনি বাচ্চা নন, আমার জীবন নষ্ট করতে চান? পারু ধমক দিল, আওয়াজ নিচু রাখেন। প্রেম করবেন শান্তিতে, নইলে কাবেরী সিং বানিয়ে দিব। এরপর হেসে বলল, কাল কসিং বাদামার 5টায় দিঘির পাড়ে যাব। পুনম দ্বিধাহীন কণ্ঠে বলল, টিউশনে আছে আমার, ছুটি নিন, না হলে আমি আপনার বাড়ি যাব। পুনম রাজি হয়ে গেল, ঠিক আছে, আসবো। ফোন রাখুন, পড়াশোনা আছে, টাটা। পারুর মুখে অদ্ভুত এক হাসি, হঠাৎ জোরে হাঁচি দিয়ে উঠল সে। হাঁচির পর হাঁচিতে নাকের রক্তের দাগ লেগে গেল। চমকে উঠল সে। রাত 11টা 3। ছাদে আবার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পেছনে শিফাকে দেখে বলল, এসেছিস, কেউ দেখেনি তো? না ভাইয়া। আশাফকে কি বলেছিলি তুই? শিফা ওনা টেনে চোখ নামালো। আশাফ ভাই নাকি ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে, জানেন? আরও দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ জানি। সে তোর অনার্স শেষ হওয়ার অপেক্ষায় ছিল। মেজো কাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তোর পড়াশোনা শেষে। আমি জানতাম না। আবার রেগে বলল, কিন্তু তুই কি বলেছিস আরবকে? সে মরতে মরতে বেঁচেছে, হার্ট অ্যাটাক হয়েছে তোর। শিফা কাঁপা গলায় বলল, আমি ডক্টর আশমিনকে ভালোবাসি, 3 বছর সম্পর্ক আমাদের, এটাই বলেছিলাম। আবার স্তব্ধ হয়ে গেল। সে রাগত এবং রাগে স্বরেই বলল, কিভাবে বললি? আশাব কত বছর ধরে তোকে ভালোবাসা লুকিয়ে রেখেছে জানিস? তার কষ্ট তুই বুঝিস? সাহস করে আজই বলল, আর তুই তখনই বলে দিলি? সম্ভব নয়, ভালোবাসিস অন্য একজনকে, এটা কত বড় আঘাত তার জন্য বুঝিস? শিফা বলল, তাহলে কি করতাম? আসমিনের সঙ্গে বেইমানি করতাম? সে আমার জন্য অনেক কষ্ট করেছে। আশাফ ভাইয়ের ভালোবাসা গ্রহণ করতে পারবো না আমি, মাফ করবেন। আব্রুর রাগে রেলিং এ একটা ঘুষি মারলে শিফা আটকে উঠল। আব্রু কপাল চেপে বলল, এটাই শেষ কথা, আসমিনকে বিয়ে করবি। হঠাৎ ছাদের দরজার শব্দ হলো। আব্রু ইশারায় শিফাকে থামিয়ে দরজার দিকে আগলো। বজ্র চমকাচ্ছে ঘন ঘন। সে দরজায় পৌঁছে চিৎকার করলো, কে ওখানে? কোনো কথা নেই। সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে উহু। আব্রু হতবাক। ও ছাদে উঠে আব্রু শিফার দিকে তাকালো। তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ও তাহলে এসব চলছে এখানে? আব্রু ভ্রু কুঁচকালো, দাঁতে দাঁত পিষে বলল, কি বলতে চাইছিস এত রাতে? এখানে তুই কেন? ও তীক্ষ্ণ স্বরে বলল, আমার আসাতেই সমস্যা। আপনি শিফাবুর সঙ্গে কি করছিলেন? এখন বুঝলাম। কাল কেন আপুকে আংটি পরাতে দেননি, আজ কেন মুখ ভার ছিল, সব বুঝে গেলাম। আব্রু বুক কেঁপে উঠল। উত্তর খুঁজে পেল না। রক্তিম চোখে তাকিয়ে রইল সে। ও বিদ্রুপ করে বলল, ছি, এত নোংরা পরিকল্পনা, বাহবা দেওয়ার মতো। আব্রের হাত উঠল মারতে, কিন্তু গালে পড়ার আগেই নিজেকে সামনে নিল সে। তার চোখে জল। মুখ ফিরিয়ে নিল সে। ও ব্যঙ্গ করে বলল, মারতেই পারেন, থামলেন কেন? আমাকে মারা ছাড়া আর কি করতে পারেন আপনি? ঘৃণা লাগে আমার। কথাটা শুনে ক্রোধে আব্র রেলিং আঁচড়ে ধরল। শ্বাস ভারী হয়ে উঠল তার। তৎক্ষণাৎ ও থেমে গেল। কয়েক ধাপ নামতেই কান্নায় ভেঙে পড়ল সে। শিফা এগিয়ে বলল, ও তো ভুল বুঝলো আব্রু ভাই। আব্রু ফিসফিস করল, কিছু হয়নি, তুই যা।
শিফা চলে গেল এক পলকে। আব্রো ছাদে বসে সিগারেট ধরালো। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সে নাকি ঘৃণা করে আমাকে, অথচ আমি কোনোদিন পারলাম না তাকে ঘৃণা করতে। মা-বাবা ছেড়ে ৮ বছর বিদেশে কাটিয়ে রাতের পর রাত জেগেছি। শুনেছি সে আমাকে ভুলে গেছে, তবুও না। বরং বিশ্বকে ঘৃণা করতে শিখেছি। আজ সে ভুল বুঝে আমাকে ঘৃণা করল। আহ! আমাকে ধ্বংস করে পাপী বানিয়ে সে ঘৃণা করে। আমাকে পাগল করে সে এখন আমাকেই ঘৃণা করে। ঘৃণা। সিগারেট নিভতে আরেকটা জ্বালালো। বিড়বিড় করে বলল, আমার কপালে সুখ টিকে না। কার জানি নজর লাগে। বৃষ্টি নামলো। ভিজে যায় আবরের শরীর। বিছানায় শুয়ে পড়ল সে। আমাকে তো তুই আমৃত্যু কষ্টই দিবি। তবু তুই আজ একটু কষ্ট পা। বাইরে মুষলধারে বৃষ্টি। জানালায় ভিজে উঠেছে পর্দাটা। অন্য কক্ষে নিশ্চয়ই কাছে ওহু। কিন্তু আব্রো যাবে না। সে শাস্তি পাক আজ। তাকে অপবাদ দেওয়ার দায়ে। চোখ বন্ধ করে শুয়ে আছে আব্র। অশ্রুহীন বলিষ্ঠ দেহ, মন ক্ষতবিক্ষত। কাল রাতে জ্বর উঠেছিল, অথচ কেউ জানতেই পারল না। হঠাৎ আব্রের ঠোঁট নড়ে উঠল তার চন্দ্রবালার উদ্দেশ্যে। চলো বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে শুধু বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতে, এই পোড়াবো রাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। শীতল শ্যাওলাধরা কংক্রিটের দেয়ালে আর লোহার দণ্ডে গাঁথা অবরুদ্ধ দরজার পেছনের দরজার টর্চার সেল, তালাবদ্ধ বাইরে, ভেতরে আতঙ্কের গুমট নিস্তবতা। কাঠের টেবিলে পিস্তল, বেতের দণ্ড আর কয়েকজন অপরাধীর ছবি। টেবিলের এক প্রান্তে শীর্ণদেহী ৪০ শত বন্দী, মুখে ভয় আর অসহায়তার ছাপ, ঠোঁটে শুকনো রক্তের দাগ। তারপরও রস্তে তন্ময় মির্জা পা টেবিলে তুলে বসে আছে। তার চেহারায় কঠোরতার ছাপ। পাশে হাবিলদার, তার হাতে বেত। তন্ময়ের ইশারায় দণ্ড নেমে আসে বন্দির শরীরে। বন্দি কাঁপা গলায় বলে, স্যার আমি কিছু জানি না। মরা মেয়ের কসম, আমাকে ছাড়েন। তন্ময়ের স্বর ঠান্ডা। তুই জানিস না? এত বড় খুন খারাপি হয়ে গেল তোর দোকানের কাছে, আর তুই কিছু দেখতে পাসনি? সত্যি বলার ঔষধ লাগবে? বন্দি আর্তনাদ করল। আপনি কি জানতে চান কন? যেটা জানি না তা কেমনে বলবো? তন্ময় প্রশ্ন করে, ওই রাতে তোর টং দোকানে খোলা ছিল? জঙ্গলের রাস্তায়? খোলা ছিল স্যার, বৃষ্টি পড়ছিল, আমি দোকানেই বসেছিলাম, খুনের কিছু জানি না। তন্ময় ছবির দিকে ইশারা করলো। এদের চিনিস? চিনি স্যার, ওরা পান বিড়ি নিত। সেলিম ওই রাতে বিড়ি নিতে এসেছিল। রাত 11টা 1টা থেকে। দুজন খুন হয়েছে। একজনের মাথা কাটা আর একজনের জিহ্বা। এমন নৃশংসতা আর তুই শুনতেই পাসনি কিছু? স্যার বৃষ্টির শব্দে কিছু শোনা যায় নাকি? শিয়াল কুত্তার ডাক ছাড়া আর কিছুই কানে আসে নাই। তন্ময় হঠাৎই পিস্তল তুলে বন্দির কপালে ঠেকালো। চোয়াল শক্ত করে বলল, পালাচ্ছিস কেন? সত্যি বল, নাইলে কপালে একদম গুলি দিয়ে ঝাঁঝরা করে দেবো। আব্র অফিসের অজুহাতে খানমহল ছাড়ে। আসাবকে বলেছে পাটোয়ারি বাড়িতে যাবে। বিকেল 3টায় সবাই আশমিনের বাড়িতে থেকে ফিরল। আব্র ফেরেনি। তাদের বাড়ির পরিবারের সবার আনন্দ হচ্ছে। আজমল খান কোনো ত্রুটি পাননি তাতে। আশফাকের ফোন করে আব্রকে শান্ত থাকতে বলেন, কিন্তু গত রাতের কথা গোপনে রাখেন। আশাবকে মনে অজানা আতঙ্ক ঠেলে দেন তিনি। রাত 10টার পরেও আব্রু ফেরেনি। খাবার টেবিলে ও অস্থির। কাচ্চির প্লেটে আলু ছোঁয়াচ্ছে, আর তার চোখ বেরোচ্ছে কেবল দরজার দিকে। গত রাতে আব্রুকে ভুল বুঝেছিল সে, কিন্তু আজ তার অনুপস্থিতিতে তার চিন্তা হচ্ছে। শিপা জিজ্ঞেস করে, আব্রু ভাই কোথায় চাচি? উত্তর আসে, সাভারের কাছে গিয়েছে, অফিসের কাছে। আজ ফিরবে না, কাল বা পরশু ফিরবে হয়তো। ও চুপচাপ উঠে ঘরে চলে গেল। রাত 3টা 50-এ অন্ধকার ঢাকা শহরে পেরিয়ে কালো মার্সিডিসে চেপে আব্র ফিরল বাসিপুর গ্রামের মহলে। নিস্তব্ধ অট্টালিকায় প্রবেশ করে ক্লান্ত পায়ে নিজের কক্ষে ঢুকিয়ে দিল সে। গুমট অন্ধকার ভাঙতে টেবিল ল্যাম্পের মৃদু আলো জ্বলল। হাতের ফাইলগুলো বিরক্ত সহকারে ছুঁড়ে ফেললো পালঙ্কের উপর। নিজেও ধপাস করে শুয়ে পড়ল সেখানে। সার্ভারের দীর্ঘ পথ পেরিয়ে রাত গভীর হয়েছে। অবসাদ শরীরে ছড়িয়ে পড়ল তার ক্লান্তি। কিছুক্ষণ নিথর শুয়ে থেকে হঠাৎই উঠে বসল। গলার টাই, ঘড়ি ও ব্লেজার ছুঁড়ে ফেলো পালঙ্কের এক কোণে। শার্টের বোতাম খুলতে খুলতে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। ঠিক তখনই নীরবে কেউ প্রবেশ করলো। দরজা ভেদ করা উপস্থিতিটা টের পেতে আবার ব্রুকুচকে পেছন ফিরল। ল্যাম্পের মৃদু আলোয় চন্দ্রবালার মুখ দেখা গেল। ও মাথা নিচু করে হাতে খাবারের ট্রেনে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে এগিয়ে ট্রেটি টেবিলের উপর রাখলো। আবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো ঘুমাসনি? এত রাতে এখানে কি? ও চোখ তুলে তাকালো। ধমকের আশঙ্কায় বুক কাঁপছিল, কিন্তু এখন নরম হয়ে গেল তার সব ভয়। গলাতে শুয়ে পড়ল।
নির্দ্বিধায় কণ্ঠে বলল, আপনি এত রাতে ফিরলেন, ভেবেছিলাম আসবেনই না। আবরার শার্টের শেষ বোতামটা খুলে ফেলল। ও ভ্রু কুঁচকালো, কিন্তু মজা করল না। মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, সরি আবরার ভাই, কাল না জেনে বুঝে বকেছি। কে বোঝালো তোকে সঠিকটা? শিফা আপু সকালে। তখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, ভেবেছিলাম ফিরবেন। ক্ষমা করুন। খাবারটা খান। জানি রাতে কিছু খাননি। আবরার মৃদু হাসল। শান্তি, ঘরে রেখে আমি বাইরে থাকি কি করে বল? তবে ক্ষমা কর, এত সহজ তোকে ক্ষমা করতে পারবো না। একটা শর্ত মানতে হবে। কি শর্ত? এই খাবার তুই নিজের হাতে আমাকে খাইয়ে দিবি, আর তুইও খাবি আমার সাথে। ও বিস্মিত হলো, মাথা নেড়ে তেহারির প্লেটটা তুলে নিল। আবার ফ্রেশ হয়ে অফ হোয়াইট গেঞ্জি পরে তার সামনে বসলো। ও লোকমা তুলে দিতে লাগলো তার মুখে। আব্র নির্বিকার চোখে তাকিয়ে রইল ওর দিকে। তার ঠোঁটে মিষ্টি হাসি, ব্যথার মতো। আব্রের বুকে ঝড় তুলে কষ্ট দিতে লাগলো, হানা দিতে লাগলো একের পর এক আঘাত। চোখ বন্ধ করে সে নিজেকে সামনে নিল। পরদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চৌদ্দার্থে তরুণদের কোলাহলে মুখরিত। বিপরীত ফাঁকে মাঠের কোণে বসেছে উহু ও পারু। উহুর হাতে লাইব্রেরিয়ান বই, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে নীল টুপিস আর হিজাব। পারু ঠাট্টা করে বলল, ক্লাসে এলে এতদিন পর, তাও বই? উকিল হবি নাকি? মাফিয়া জামাইকে কোর্টে বাঁচাবি? ও চশমা নামিয়ে নিল। তুই জ্যোতিষী, আমাকে জামাই মাফিয়া হবে কিনা তা জেনে বসে আছিস? পারু হেসে বলল, বলা যায় না, মাফিয়াও হতে পারে, আবার ভালো মানুষও হতে পারে। হঠাৎ পুনম এসে পারুর পাশে বসলো। ও হতবাক। পারু মুচকি হেসে বলল, যা দেখছিস তাই? ও হেসে বলল, তাহলে আমি কাবাব মে হাত দিই? পারু হাত বাড়িয়ে বলল, পুনম নোটস দিতে এসেছে, বস গল্প করি। তিনজনের আড্ডা জমে উঠল। পুনমের কথার ধরনে আগের দ্বিধাদ্বন্দ্ব মুছে গেল। দুপুরে খানমহলের ছাদে আব্র আর আশাব দাঁড়িয়ে আছে। আব্র শান্ত গলায় বলল, তুই তৃতীয় ব্যক্তি আশাব, সরে আসাই ভালো। আশাব বিরক্ত হয়ে বলল, আমি শিপাকে 20 বছর ধরে ভালোবাসি, কেন পিছু হাঁটবো? তুই দেখি উল্টো নেতিবাচক কথা বলছিস। শিফা আসমিনকে ভালোবাসে, তাকে বিয়ে করবে। আশাদ চাপ চেপে বলল, আসমিনকে খুন করব। জোর করে বিয়ে করলে সুখী হবি? শিফা অন্যের সঙ্গে সুখে থাকলে তোর কষ্ট হবে? আশাব জেদ ধরল, শিফাকে চাই ব্যাস। তাহলে শিফার সঙ্গে কথা বল আরেকবার, বিয়েটা এই সপ্তাহে হতে পারে। পথ দুটো, জোর করে বিয়ে হবে নয়তো সম্মতিতে। আশাব চলে যেতে উদ্যত হলে আবার সতর্ক করে, মাথা গরম করিস না কিন্তু, আমাকে জানাবি সবকিছু। শিবার কক্ষে আশাবের আগমন ঘটে। শিবা অস্বস্তিতে বলে ওঠে, এত রাতে আপনি এখানে? আশা নির্বিত ভঙ্গিতে জানায়, নিষেধ আছে? কেউ দেখলে খারাপ ভাববে। আশাব আরো খানিকটা এগিয়ে আসে। শেষ উত্তরটা চাই। কি করবি? শিবা কাপা গলায় বলে, আমি আসমিনকে ভালোবাসি, তাকে বিয়ে করব। আশা ভেসে বলে, আসমিন 3 বছর ধরে তোকে ভালোবাসে, আর আমি 20 বছর ধরে তোকে ভালোবাসি। আমারটা তুচ্ছ? ভালোবাসা জোর করে হয় না আশাব ভাই। আমি আসমিনকেই ভালোবাসি, বেইমানি করতে পারবো না আমি তার সাথে। আশাব হঠাৎই ক্ষিপ্ত হয়ে শিফার চুলের মুঠ ধরে গর্জন করে উঠল, আসমিন না থাকলে কাকে বিয়ে করবি? শিফা ব্যথায় কুঁকিয়ে উঠল, আসমিনের কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। আশাবের হাত শিথিল হয়ে আসে, তার চোখ ভিজে যায়। সে শিফার পা দুটো জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে কাঁদে। তুমি ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? ভিক্ষাতে আমাকে ছেড়ে থাকিস না। শিবা পা সরিয়ে নিল, কাঁদতে কাঁদতে বলল, এরকম করবেন না আশাব ভাই, দয়া করুন। আশাব মরিয়া হলো, কথা দিয়ে আমার বউ হবি, রানী করে রাখবো তোকে। 3 বছর আগে বললে না হয় হতো। এখন আমি আসমিনের, আমার কাছে কোনো বিকল্প পথ নেই আশাব ভাই। আশাব হাহাকার করে বলল, আমি চাইছিলাম তোকে অর্ধাঙ্গিনী করতে, প্রেমিকা নয়। মা আমি তখন অনুমতি দেয়নি। শিবা হাঁটু করে বসে পড়ে, তার চোখ ভিজে ওঠে। এখন আর কিছু করার নেই আশাব ভাই, আমি বাধ্য অন্য কারো ভালোবাসায়, আমাকে বলে যান। আশাব ম্লান হেসে ফিসফিস করে বলল, অভিটো যদি রেইনকে পেত, তাহলে দুনিয়ার বুঝতো ভালোবাসা কি। তেমনি তুইও যদি আমার হতি। শিবা অসুসিক্ত গলায় বলল, আমায় ক্ষমা করুন আশাব ভাই, প্লিজ। না করলে আমি শান্তি পাবো না জীবনে। আশাব মুখ তুলে উপর দিকে তাকালো। শিবা ভাঙা গলায় শেষবার নিজেকে জিজ্ঞেস করালো, আমাকে ক্ষমা করবেন না? আশাব চোখ মুছে হেসে ফেললো পাগলের মতো। দুঃখের হাসি হেসে বলল, করছি শিবা, করেছি, ভালো থাকিস। বলেই বেরিয়ে যায় সে। দরজার কাছে যেতেই শিবা শেষ প্রশ্ন ভেসে এলো, আপনি কি আর একটু কিছু বলতে চেয়েছিলেন? আশা ফিরে তাকিয়ে কাপড়টা উচ্চারণ করলো, সৃষ্টিকর্তা কি পারতেন না আমাদের মিলনটা ঘটাতে? এই পৃথিবীর
এই জন্মে লিখে দিতে পারত না তোকে আমার নামে? রাত ১টা। আশরাফ একা একা বসে আছে খানমহলে। কাঠের সোফায় বসে আছে সে। লিখছে একটি চিরকুট। তার চোখে শিরা লাল হয়ে গিয়েছে। দীর্ঘ ১৩ মিনিট ধরে লিখছে সে। জীবনের অসংখ্য চিঠি লিখেছে প্রিয়ার নামে, কিন্তু কখনো পৌঁছাতে দেয়নি সে। আজকের এই চিরকুট ভিন্ন। এটি প্রথম এবং শেষবারের মতো যাবে তার প্রিয়ার কাছে। চোখে ভাসে নির্মম সত্য। আজ নয়তো কাল তার প্রিয়া অন্যের অর্ধাঙ্গিনী হবে, অন্যের সন্তানের মা হবে। সে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ একটাই, আত্মহত্যা। কলম থামিয়ে শেষ লাইনে সে লিখল, সপ্তদশীর পর শতাব্দী পেরিয়েছে, তবুও বুকের বাঁ পাশে তুমিই রয়ে গেলে প্রিয়বতী। চিরকুটের ভাঁজ করে পাথর দিয়ে চেপে রাখলো সে, যেন হারিয়ে না যায় তার প্রিয়তমা। পকেট থেকে ফোন বের করে মায়ের ছবি দেখে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, সে সুখে থাকুক অন্যের সাথে, তবে সেই সুখ আমি আর দেখতে পারবো না আম্মা, দেখতে পারবো না আমি। রাত ১টা ১৩। আব্র মহলে ফিরেছে। দরজা ঠেলে অন্দরে ঢুকতেই সামনে পড়ল আজমল খান। সোফায় বসে সিগারেট ফুঁকছেন তিনি। আব্রকে দেখে প্রশ্ন ছুড়লেন, এত রাতে কোথায় থেকে ফিরলে? নবাবপুর গিয়েছিলাম, জ্যামে পড়েছিলাম। শিফার বিয়ে ১৪ তারিখে ঠিক হলো। আশমিনের ছুটি কম, তাই আপাতত সাদামাটার আয়োজন। গায়ে হলুদ পরশু। আব্রু মুখ হিম হয়ে এলো। কেবল সংক্ষিপ্তভাবে উত্তর দিল, বুঝেছি। কথাটা শুনে উদ্বিগ্ন পায়ে ছুটলেন আশরাফের কক্ষে। আলো জ্বলছে অথচ আশরাফ নেই। চোখে পড়ল পাথরের নিচে রাখা চিরকুট। হাতে নিয়ে পড়তেই বুক হিম হয়ে গেল তার। শক্তি নিঃশেষ হয়ে ধপাস করে বসে পড়ল সে মেঝেতে। এদিকে আশরাফ দাঁড়িয়ে আছে ছাদের দুর্বল কাঠের রেলিংটার উপর। একটুখানি নড়লেই নিচে পড়ে যাবে, তবু কোনো আক্ষেপ নেই তার চোখে। গভীর রাতের চারপাশে ফাঁকা। হঠাৎ সে উচ্চস্বরে হেসে উঠল, আঁখি মুদে ফেলল। কলরবে আওড়ালো কালেমা। শরীর ঢিলে হয়ে আসলো, পা আলগা হয়ে আর দেহ ঝুঁকে পড়ল শূন্যতায়। আর ঠিক তখনই পেছন থেকে হ্যাঁচকা টানে রেলিংয়ের ধারে ফেরত দেওয়া হলো তাকে। চমকালো সে, চারপাশে তাকালো। কে তাকে টানলো? মুহূর্তের সামনে দাঁড়ানো বলিষ্ঠ এক পুরুষ। আশরাফ ঢোক গিলল, ব্যথায় কুকিয়ে বলল, আব্রু তুই? আব্রু কোনো উত্তর না দিয়ে ঝাঁপিয়ে পড়ল। তার থাবা আশরাফের গলা, তারপর ঘুষি পড়ল মুখশ্রীতে। লাথির পর লাথি। রক্ত ঝরে ঠোঁট বেয়ে পড়ল। কিন্তু আব্রুর চোখে কোনো করুণতার ছাপ নেই, শুধু রাগের অগ্নিস্ফুলিঙ্গ। শেষে কলার চেপে ধরে গর্জে উঠল, পাগল হয়েছিস? মরার শখ বলে এভাবে পড়তে হবে? হ্যাঁ, আমাকে বলতি, আমি তোকে খুন করতাম। আশা ভেসে বলল, আজ না হলে কাল তো মরবই। তুই মরলে শিবা মরবে আমার হাতে। আশাপ চেঁচালো, শিবাকে কিছু করবি না। আব্রু হেসে বলল, তুইও মরার চিন্তা ছাড়। কাল আমি দেশ ছেড়ে যাব। এতেও আমার আপত্তি আছে। আশাপ বিস্মিত হয়ে জানালো, কেন? তুই যদি হঠাৎ উধাও হয়ে যাস সবাই সন্দেহ করবে। পরিবার, বন্ধু, পরিজন, তাতে জবাব দেবে কে? আশা বিরক্ত হয়ে বলল, তাহলে কি এখানে থাকবো? শিবার বিয়েটা চোখের সামনে দেখবো? গলা আটকে যায় তার। কিছু বলার আগে আব্রু কাছে এসে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলে, ভাগ্য মেনে নিতে শেখো আমার মতো। প্রকাশ্য ভালো থাকবি তাহলে। শিফার বিয়ে ঠিক হলো ১৪ তারিখ। সেই কারণে পরশুদিনই গায়ে হলুদ আয়োজন সম্পন্ন করা হলো। সবকিছু যেন তাড়াহুড়ো করে গাঁথা হলো। চারপাশে উৎসবের হইচই, আনন্দ উচ্ছ্বাস। গায়ে হলুদের আগের দিন আসমিন সকলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। রঙিন শাড়ি, গহনা, প্রসাধনী আর নানান সাজসজ্জার জিনিস কিনতে শপিং মলে ধুম পড়ে গেল। সেদিনের পর থেকে উহু আর আব্রু দুজনের মাঝে আর কোনো কথা হলো না। চোখে চোখ পড়লেও শব্দের প্রকাশ পেল না অনুভূতিতে। তবে হঠাৎই জুয়েলার্সের দোকানে গিয়ে ওর দৃষ্টি আচমকা আটকে গেল চকচকে কাচের শোকেসের ভেতরে রাখা একটা সোনার নথ, যার সৌন্দর্য ও মুগ্ধ করে তাকিয়ে রইল কেবল। তবে কারোর কাছে মনের ভাব প্রকাশ করলো না। ওদিকে শপিং এর ভিড়ে উহুর চোখ এড়ালো না আরেকটি দৃশ্য। আসমিনের কাজিন শশী বেরোজ অদ্ভুত কৌশলে বারবার আব্রুর সঙ্গে আলাপে জমানোর চেষ্টা করে যাচ্ছে। এই দৃশ্য উহুর মনে অজান্তে এক তীব্র ক্ষোভের ঝড় তুলল। অন্যদিকে আশাপ আর কোনো কথা তোলেনি। তার বুকের ভেতর শিফাকে হারানোর বেদনা এক দীর্ঘশ্বাস রূপ নিয়েছে। সে বুঝে গেছে শিফাকে পাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। সেই নীরব দীর্ঘশ্বাস তাকে গ্রাস করে ফেলেছে। ১৩ তারিখ হলুদ সন্ধ্যা এলো। আলোকসজ্জায় ঝলমল করে উঠল ছাদ। হাসি আনন্দ আয়োজন করা হলো শিফার গায়ে হলুদে। হলুদ পাঞ্জাবি, খান পরিবারের পুরুষদের আর শাড়িতে নারীদের মহলকে রাঙিয়ে তোলা হলো। আব্রু শিফার বড় ভাই হিসেবে দায়িত্ব নিয়েছে।
ঘুরছে চারিদিকে। আলিনা খান তাকে হলুদ পাঞ্জাবি হাতে ধরিয়ে ধমক দিল, নিজের বোনের বিয়ে আর তুই কাজ নিয়ে পড়ে আছিস, তাড়াতাড়ি তৈরি হয়ে ছাদে আয়। আবার শাওয়ার নিয়ে ছাদে পা রাখতে ভিড়ের মধ্যে দেখলো আশাব নিরুপাত্তের ন্যায় দাঁড়িয়ে আছে। কাঁধে হাত রাখতে সে জোর করে হাসলো, অথচ চোখের কোণে ভেজা আভা লুকিয়ে রাখতে পারল না। কেবল বলল, তোকে দেখার অপেক্ষায় ছিলাম। আমরা মুচকি এসে ঠাট্টা ছলে বলল, তুই দেখি জমকালো পাঞ্জাবি পরে বসে আছিস, কোনো মেয়েকে পছন্দ হলে বল, আমি উকিল বাপ হব। আশাব আকাশের দিকে তাকিয়ে নীরবে হাসল। শিবা স্টেজে আচার অনুষ্ঠানে মগ্ন, চারপাশে আত্মীয়দের আনন্দে গমগমে অবস্থা। আব্রুর দৃষ্টি কারো অপেক্ষায় স্থির। হঠাৎ প্রবেশপথে উহু এলো, হলুদ শাড়ি, কাঁচা ফুলের গহনা খোঁপায় বেলিতে অপরূপা লাগছে তাকে। রক্তজবার মতো অধর কাঁপছে তার। আব্রুর বুক কেমন করে উঠল যেন তাকে দেখে। অস্পষ্ট স্বরে ঠোঁট থেকে বেরিয়ে এলো, আমার চন্দ্রবালা। ও এগিয়ে এসে বিস্মিত চোখে তাকালো, হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আব্রু অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে বলল, কিছু না। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ডাকলো, শোন নিচে আয়, তোর জন্য একটা গিফট রেখেছি। ও প্রশ্নোত্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, পিছু নিল। কক্ষে ঢুকতে আবরার বাহুতে তাকে বন্দি করে নিল। মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ। ও ছটফট করতেই আবরা তার হাত চেপে ধরল। ব্যথায় ওর শরীর নিস্তেজ। মুক্তি পেতে আয়নায় দেখলো ঘাড়ে গভীরে দাগ বসে গেছে। তার বুকের ভেতর ঝড় উঠল। এই যেন লুকাতে হিজাব ছাড়া উপায় নেই। হিজাব পরে ছাদে ফিরতে আব্রু তাকে স্টেজের দিকে টেনে নিল। ও অসহায়ত্ব কণ্ঠে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আব্রু কোনো উত্তর না দিয়ে তাকে কার্নিশে দাঁড় করালো। সেখানে ক্যামেরাম্যান প্রস্তুত। ও ছুটতে চাইলে সে ধমকালো, একদম চুপ, একটা শব্দ করলেই নিচে ফেলে দেব। ও থমকে দাঁড়ালো। ক্যামেরাম্যান বলল, আপু স্যারের দিকে তাকান। স্যার আপনিও তাকান। ও রেগে বলল, এখানে ফ্যামিলি ফটো হচ্ছে, কাপল পোজ কেন দেব? ক্যামেরাম্যান হতবাক, আপনারা কাপল নন? আব্রু কড়া স্বরে বলল, অযথা কথা না বলে ছবি তুলুন। ক্যামেরাম্যান চুপচাপ কাজ করে লাগলেন। পারো, নিহা, শিফা, তিথি, পুষ্প মিটমিটিয়ে হাসছে। তাদের চোখে আব্র ওর কেমিস্ট্রি স্পষ্ট। কিন্তু শশী ঈর্ষায় জ্বলছে। আব্রকে মনে গেঁথে ফেললো, সাহস পায়নি বলতে, তবে বেশিরভাগই আর চুপ করে থাকবে না সে। ওর সামনে জানাবে সে অনুভূতির কথা। হলুদের উচ্ছ্বাসিত রাত মায়াবী। মেহেদি পর্বে শিফার হাতে ও আর পারোর মেহেদি লাগলো। ছাদের কিনারায় আব্রু আর আশাফ আছে। আশাফ শিফার দিকে তাকিয়ে গান ধরলো। একটু পরে দুজনেই মত্ত হয়ে যাবে নেশায়। শিফার হাতে মেহেদির রঙে আঁকা হয়েছে প্রথম অক্ষর প্রেমিকের এ। অর্থাৎ আব্রুর ভায়োলিন বিষাদময়ী সুর বেজে উঠল তখনই। আর তার সাথে ভেসে উঠল তার কণ্ঠ, আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার স্বপ্নের শহরে। তোর সাথে ছিল বাকি কত কথা বলবো একদিন, একাকী নিজের সাথে করেছি তোর গল্প সারাদিন। তোর কথা আসে ফিরে ফিরে, পথ হারানোর সব কবিতায়। সন্ধ্যার আলোয় ছাদ কাঁচা হলুদে সুবাসে বসছে। উৎসবের রঙে রঙিন করে তুলছে চারিপাশ। শিবার গায়ে হলুদ মাখছে সবাই, হাসছে, ছবি তুলছে। কোনার নীরবে আশাব দাঁড়িয়ে থাকে, দেখছে সবটুকু। তার চোখের শূন্যতা, মনে না বলা কথা। আশিক ছুটে এসে হাত টানলো, ভাইয়া চলো, শিবাবুকে হলুদ লাগাতে হবে। আশিক মৃদু হেসে ঘাড় দাঁড়ালো। আমরা কঠিন স্বরে বলল, ও হলুদ দেবে না, আমার সঙ্গে যাবে। আশাব শান্ত স্বরে জবাব দেয়, আমি আসছি হলুদ লাগাতে। আবার ফিসফিস করে, এতে তুই আরো কষ্ট পাবি। আশাব হতাশ কণ্ঠে বলল, শিবার সঙ্গে আমার একটা ছবিও নেই, আজ একটা ছবি তুলে দিস। একটা অভিমানী প্রেমিকের কথায় আব্রু সায় জানালো। আশাব স্টেজের দিকে এগোলো। পথে সাউন্ড বক্সের সামনে থেকে সুর চেনা ভেসে এলো, দিল লাগা লিয়া मैंने तुमसे प्यार करके, तुमसे प्यार करके, तुमसे प्यार करके। শিপার পাশে গিয়ে এই প্রথমবার আশাব বসে। ক্যামেরার ফ্ল্যাশে মুহূর্তে বন্দী হয় শিফা হলুদের সাজে স্থির, তার মনে অপরাধবোধ। আশাব আবেগে বসে বলে ফেলে, তোকে ভীষণ সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। শিশা চমকে চোখ ভিজিয়ে ফেলল। আশাব তার আঙুলে অশ্রু মুছে দেয়। সবাই ভাবে বিয়ের কারণে শিফা এ বাড়ি ছেড়ে চলে যাবার জন্য কান্না করছে, অথচ তা ছিল অপ্রত্যাশিত এক প্রেমিকের কেবল বহিঃপ্রকাশ মাত্র। আশাব পিতলের বাটি থেকে হলুদ নিয়ে শিফার চিবুকে ছোঁয়ায়। উচ্ছ্বাসে ভরে ওঠে ছাদ, তবে তাদের জন্য সময় থমকে দাঁড়ায়। আশাব ভারী গলায় বলে, পূর্বজন্ম বলতে যদি কিছু থাকতো তাহলে তুমি আমার ভাগ্য হয়ে জন্ম নিও, যেমন সময় তোমার নিকট হার মানবে তেমন।
শিফা কেঁপে ওঠে। তার কাজলের রেখা ভিজে যায় অশ্রুতে। কান্না ভেজা কণ্ঠে সে বলে, পূর্বজন্ম হবে না বলে আমাদের অধ্যায় এ জন্মে সমাপ্তি ঘটবে। আশা ভাঙা গলায় বলে, তাহলে আমি আমি কি আর তোমার কোনোদিন পাবো না? এ জন্মে তুমি আমার হলে না, আর পরপারে তুমি তো অন্যের অর্ধায়ু হয়ে থাকবে তার পাশে। তাহলে আমি কোথায় থাকবো? তোমাকে কি পাবো না আমি আর? শিফা কোনো উত্তর দিতে পারল না। তবে খুব সন্তর্পণে একটা চিঠি তার হাতে গুজে দিয়ে ফিসফিস করে বলল, পড়ে নিন কোন এক সন্ধ্যায়। শিফার কাজিনরা তাড়া দিতে আসে। আশাফ হকচকিয়ে উঠল। সবাই হাসল। তবে এই হাসির আড়ালে আশাফ, শিফা আর আবরুর চোখে অসহায়ত্বের ছায়া দেখা দেয়। আশাফ চিরকুটের পকেটে লুকিয়ে নিল তার। দূরে দাঁড়িয়ে আবর সব দেখে। নিজেকে আশাফের জায়গায় বসাতেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে তার।